শুরু করি। ফরিদ ভাই, শোনা যাচ্ছে ঢাকায় সার্জিও গোরের এজেন্ডায় চীন ও ইনক্লুসিভ রাজনীতি নিয়ে কথা হবে। আরো শোনা যাচ্ছে এই একই ইস্যুতে মোদি ট্রাম্প একমত হয়েছেন পর্দার আড়ালে। তাহলে কি শেখ হাসিনার দেশে ফেরা সহজ হয়ে গেল? আপনার কি মনে হয় এই অ্যাঙ্গেলগুলো কি বলে ফরিদ ভাই? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে হয়তো দীর্ঘক্ষণ কথা বলতে পারবো না, যেহেতু কিছুটা অসুস্থ। তবে আপনি যে শিরোনামটা দিয়েছেন সেটার নিঃসন্দেহে সেই শিরোনামের সাথে বাংলাদেশের এবং ভারতের আমেরিকা রাজনীতির একটা সম্পর্ক আছে, কোনো সন্দেহ নেই। আপনি যেটা লিখেছেন যে ঢাকায় চীনকে রুখতে, নিঃসন্দেহে চীনকে যদি তারা রুখতে চায়, আমেরিকার শত্রু তালিকায় কিন্তু ভারতের নাম কিন্তু আগে না, উপরে না। আমেরিকার শত্রু তালিকায় কিন্তু রাশিয়া, চায়না এগুলো লেখা আছে, ইরান এগুলো লেখা। তো সঙ্গত কারণেই শুরু থেকেও বলেছিলাম, বা এটা স্বাভাবিক, এটা এর জন্য বেশি পাণ্ডিত্যের দরকার নাই, যে ভারতের সাথে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমেরিকার আবার সুসম্পর্ক সৃষ্টি হবে, কোনো সন্দেহ নেই। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে তাদের পক্ষে বন্দর নেওয়া বা এই সমস্ত অসম চুক্তি, করিডোর এগুলো অসম্ভব ছিল, কখনোই সম্ভব ছিল না। সঙ্গত কারণেই তারা সেই সরকারকে উচ্ছেদ করতে সহযোগিতা করেছিল। আমি একটু 1 মিনিট সময় নিলাম, আপনি একটু কথা বলতে থাকেন, আমি 1 মিনিট সময়। জি, দর্শক ফরিদ ভাই কিছুটা অসুস্থ আছে, তো তারপরও আমার অন রিকোয়েস্টে তিনি যুক্ত হয়েছেন। মেইনলি যেটা হচ্ছে, আমরা যে বিষয়টা নিয়ে কথা অবতারণা করেছি সেটা ঢাকায় চীন। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন ঢাকায় যখন তিনি আসেন, জয়েন করেন, তখনই তিনি বলেছেন তিনি এখানে এসেছেন চীনকে নজরদারি করতে। অর্থাৎ চীনের এখানে যে বিনিয়োগ, চীনের যে প্রভাব, সেটাকে তিনি রুখে দিবেন, অনেকটা এরকম। এর প্রতিবাদও চায়না রাষ্ট্রদূত প্রতিবাদও করেছেন যে তিনি এটি কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত কথা বলেছেন। আবার লক্ষ্য করবেন ভারতও এখানে চীনের প্রভাব সহজভাবে নেয় না। সে কারণেই আজকের এই আলোচনাটা আমরা ফরিদ ভাইয়ের কাছ থেকে ডিটেল শুনবো, যেহেতু আমি আলোচনা করব না, যদিও আমি কিছু ইঙ্গিত দিব যতটুকু আমার জানা আছে। ফরিদ ভাইকে আমি ফরিদ ভাইয়ের কোথাও একটা প্রবলেম হয়েছে, তিনি এসেছেন, আমি চাই তিনি আলোচনাটা কন্টিনিউ করুন। ফরিদ ভাই, যেটা বলতেছিলাম যে দিন শেষে ভারত, আওয়ামী লীগ এবং আমেরিকার একটা সুসম্পর্ক হবেই। তখন দেখবেন এখন যারা আমেরিকাকে বলেছে পরীক্ষিত বন্ধু, যেমন জামাত বলেছে, তারপর অন্যান্যরা যারা খুশি আছে, ঠিক এটার যখন উল্টা ঘটবে, তারপরেই দেখবেন যে এই বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই পীর, আমার ভাবির ছেলেরা তখন কি বলবে জানেন? এই যে সব কাফের একসাথে হয়েছে, যে ভারত আর আমেরিকা সব কাফের, ইসলাম এই জন্যই বলেছে মুসলমানদের সাথে বন্ধুত্ব করো না। এখন কিন্তু তাদের কাছে বন্ধুত্ব খুব ভালো লাগতেছে। আপনি বরং দেরি হয়ে গেছে, 2 বছর অনেক সময়, প্রায় 2 বছর হতে চললো, প্রায় 2 বছর, তাই না? প্রায় 6 মাস, অর্থাৎ ডিসেম্বর আসতে আসতে তো 2 বছর প্লাস। আপনার এরা এই মুহূর্তে 2 বছরই তো, এই তো আগস্ট মাসে 5 তারিখে আসলে তো 2 বছর হয়ে গেল। তো এই 2 বছর আর 2 বছর কয়েক মাস হয়ে যাবে ডিসেম্বর আসতে আসতে। এতদিন বরং আমেরিকা বসে আছে, এটাই বেশি। কারণ এই মুহূর্তে পাকিস্তানের যেভাবে প্রভাব বাংলাদেশে পড়েছে, তুরস্কের প্রভাব যেভাবে বাংলাদেশে পড়েছে, সেই সাথে চায়নার যে প্রভাব পড়েছে, আপনি শুধু চায়নার কথা লিখেছেন, আমেরিকা কিন্তু চায়নার সাথে কমও বিশ্বাস করে পাকিস্তানকে। সে পাকিস্তানকে নিয়ে খেলে, যেমন একজন সাপুরে, সে কিন্তু সাপ নিয়ে খেলে, তার বাক্সতে সাপ থাকে, কিন্তু সে কিন্তু সাপকে বিশ্বাস করে না। আর যদি বিশ্বাসও করে, তার কিন্তু দাঁত ভেঙে তারপরে রাখবে, অবিষাক্ত করে তারপরে রাখবে। নিশ্চয়ই বিষাক্ত সাপকে, আমি সাপুরদের সাথে চলেছি, আমি সাভারের সাপুরে সহ জামালপুর, ময়মনসিংহে যে সমস্ত সাপুরেরা আসতো তাদের সাথে চলতাম এক সময়।
তারা কিন্তু খুবই সতর্ক থাকে। বিষাক্ত সাপ থাকে না তা কিন্তু না, বিষধর সাপকে তারা মজবুত করে আটকে রাখে। যেগুলো অবিষধর সেগুলোর তারা গুরুত্ব দেয় না, যেগুলো তাদের ভাষায় বিষ দাঁত ফেলে দেওয়া হয়। তো বিষ দাঁত ফেলে দিলেও কিন্তু ঝুঁকি থাকে, যে কোনো সময় তার বিষ সেই আবার ফিরে আসতে পারে। সেই জন্য কিন্তু তার একটা ভয় কাজ করে তাদের। তো এই তুরস্ককে কিন্তু আমেরিকা একটু বিশ্বাস করে না। সে জানে ঐতিহাসিকভাবেই, মানে আপনি যদি সেই ব্রিটিশের আমল, মানে আমাদের দেশে ব্রিটিশ আমল, তার মানে মুঘল আমলকালীন, বা যখন এইখানে তুর্কিরা আসতো, আরবরা আসতো, পর্তুগিজরা আসতো, সেই সময়ের কথা বলতেছি, সেই 1500 শতকের কথাই ধরেন। তখনও কিন্তু যতদিন ভারত মহাসাগরের রাস্তাটা আবিষ্কার না হয়েছিল, ততদিনও কিন্তু তুরস্ক ডাবল গেম খেলেছে। সেই সময় থেকে এখনো খেলে, সব তাদের যায় নাই। তুরস্ক নিজেও ডাবল এজেন্ট, পাকিস্তান নিজেও ডাবল এজেন্ট। পাকিস্তান ইরানের না সৌদি আরবের, আমেরিকার না কারো, তুরস্কের বোঝা বড় মুশকিল। তুরস্ক তাই, এটা তারা বিশ্বাস করে, এটা তারা জানে যে এরা ফ্রড, যে কোনো সময় ফ্রডিং করতে পারে। রাশিয়া কিন্তু জানে যে তুরস্ক যে কোনো সময় ফ্রডিং করবে, কিন্তু সবাই তুরস্ককে ওই যে সাপুরে যেমন সাপকে ইউজ করে ওইভাবে ইউজ করে। তো রইল বাকি চায়না। তো এখন একদিকে এই বাংলাদেশটা যদি এখন তুরস্ক এবং পাকিস্তানের আন্ডারে চলে যায়, অলরেডি গেছে, এইখানে যদি মৌলবাদ মাথা চারা দিয়ে ওঠে, মৌলবাদ মাথা চারা দিয়ে উঠলে কার ক্ষতি বেশি হবে? সবার আগে ইউরোপ আমেরিকার ক্ষতি হয়, আমরা সেটা দেখেছি। কিভাবে? তাদের লাভও হয় কিছু কিছু ক্ষেত্রে দেশ আক্রমণের জন্য, কিন্তু লস হতে হয়। টুইন টাওয়ার কখন ভেঙেছে? যখন মৌলবাদ মধ্যপ্রাচ্যে আফগানিস্তানে বেড়ে গিয়েছিল, তখন না টুইন টাওয়ার ভেঙেছে? তো আজকে যদি বাংলাদেশে এখন মধ্যপ্রাচ্যে, কিন্তু সারা মধ্যপ্রাচ্যে মানুষের সংখ্যা কত, আর বাংলাদেশে মানুষের সংখ্যা কত? আর বাংলাদেশের মানুষগুলো যদি জঙ্গি হয়ে যায়, তাহলে এগুলো বিপজ্জনক অবস্থা কার উপরে গিয়ে পড়বে? ইউরোপের উপরে। দিন শেষে দিন শেষে গিয়ে আমেরিকার উপরেই পড়বে, ভারতের উপরও পড়বে, কোনো সন্দেহ নেই, ভারতের উপরে তো পড়েই আছে। তো এরা তখন কি করবে? হ্যাঁ, ঠিকই বলেছেন, আমার বিশ্রামে থাকার কথা। ওই যে আজকে একটাই লাইভে, এই একটাই, ওই যে বিড়ালের স্বভাব আছে না, খাটাইশি স্বভাব আছে না, আর 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 উলু খাবো না গো, আর উলু খাবো না। তারপরে যখন তার একটু ভালো লাগে তখন বলে উলু খাই বাসি। তো এরকম আমার মা, আজকে সবই ক্যান্সেল করেছি, কালকে তো একটাও করি নাই। আজকে এই যে একটা একটা হয়তো, মানে তাও তো বুঝতে পারতেছেন যে আমার সমস্যা হচ্ছে, আপনারা কিছুটা বুঝতে পারতেছেন আমার কথা বলতে। মানে আমাকে ফোন ফোন লাইভে তো দূরের কথা, আমার ফোন রিসিভ করার পর্যন্ত না করে দিয়েছে, যে কোনো কারোর সাথে যেন 2-3 মিনিটের উপরে কথা না বলি, এইভাবে ডাক্তার নিষেধ করে দিয়েছে। মানে এই গত সোমবারে তো বলেছিলাম যে দেখা করবো ডাক্তার, এইবার দেখে আরো রাগ করেছে আমার উপরে। যাই হোক, যেটা বলতেছিলাম, তো যার জন্যই এটা মেনে নিয়েছি। হয়তো একটা লাইভ সারাদিনে হয়তো পাবেন, হয়তো একটা, তাও একটাও নাও থাকতে পারে সারাদিনে। যা বলছিলাম যে আমেরিকা কখনোই বাংলাদেশের যে বর্তমান অবস্থা, তারা তাদের স্বার্থ হাসিল করে নিয়েছে। তারা করিডোর নিয়ে নিয়েছে, তারা তারা বন্দরও নিয়ে নিয়েছে, তারা চুক্তিও করে ফেলেছে। এখন আমেরিকা দেখলো যে মার্কেট সাজাইলো সে, অর্থাৎ দোকান দোকান একটা মার্কেট সাজালেন আপনি, ওই মার্কেটে ব্যবসা করতেছে আমি, তাহলে তো আপনার লস। তো আমেরিকা এখন দেখলো কি মাখাইলাম কি হইল, ছাতু মাখাইলাম গু হইল। সঙ্গত কারণেই এখন ভারত এবং আমেরিকার কমন এনিমিকে চায় না। তো সঙ্গত কারণেই এখন তারা ঐক্যবদ্ধ হবে। এর জন্য তো বিশেষজ্ঞ ডক্টরেট ডিগ্রির দরকার নাই রাজনীতিতে, এটা কমন সেন্সের ব্যাপার। নিঃসন্দেহে পশ্চাৎ ভারতের বিরোধিতা করবে, করতে চাইবে, কোনো সন্দেহ নাই। কিন্তু তার মানে এই না তারা চাইনাকে ঢুকতে দিবে। আবার এখানে ভারতে কিন্তু দুই দিকে, অনেকেই বলতেছে ভারত চাপে আছে, ভারত কিন্তু দুই দিকে সুবিধাপ্রাপ্ত। এখানে আমি ভারতকে উইন উইন পজিশনে দেখতেছি। চাইনাও কিন্তু চাইবে না যে আমেরিকা এখানে প্রতিষ্ঠিত হোক, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। চাইনা, কারণ ভারত তো চাইনার তুলনায় দুর্বল শক্তি, তো দুর্বল শক্তিকে আবার তারা ওয়েলকাম জানাবে। কিন্তু আমেরিকা তো অত্যন্ত সবল শক্তি, তাকে তো ওয়েলকাম জানাবে না আমেরিকা, চায়না। তো এইখানে একটা আরেকটা জটিলতা সৃষ্টি হবে। অন্যদিকে আমেরিকার সেম কেস, যে ভারত দরকারে উঠে আসুক, কিন্তু চায়না যেন আর শক্তিশালী না হয়। চায়না যেন বাংলাদেশ সহ, আপনি যেটা বললেন, যেটা আমার সাথে আপনার অফ দ্য রেকর্ডে কথা হলো, সেটা হলো যে সমুদ্র এরিয়া, জলসীমানা দেখেন, পুরো আরব সাগর থেকে শুরু করে, পুরো আরব সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর হয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত। অনেকে হয়তো এটা জানে না, আমি অনেক এটা নেভিরা জানে, আমি অনেক বিশেষজ্ঞদের সাথে বাংলাদেশে কথা বলছি, বুধ এটা জানে না। সেটা হলো আরব সাগর থেকে
একেবারে ভারত মহাসাগর হয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত এগুলো কর্তৃত্ব কিন্তু ভারতের, এবং এখানে ভারত কিন্তু খুব শক্তিশালী। তো এখন চায়না যদি এখানে ঢুকে যায় তাহলে এটা আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সঙ্গত কারণে আমেরিকা কোনো না কোনো একটা সময়, এই যে আপনি পাশ্চাত্যের কূটনীতিবিদদের দৌড়ঝাঁপ দেখতেছেন, সেটা আমেরিকার হোক ইউরোপের হোক, তারা যে বাংলাদেশ ভারত সহ বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে। আমার ভাবির ছেলেদের কাছে কখনো যায় এই পাশ্চাত্যের রাষ্ট্রদূতেরা, কখনো মামুনুল হকের মতো জঙ্গির কাছে যায়, কখনো বাংলাদেশের ধর্মমন্ত্রী নোটিশ ছাড়াই নিজেই দেখা করতে যায় তাদের সাথে, কখনো বিএনপির সাথে দেখেন। আবার ওইদিকে যেটা আপনি যেটা শেষে লিখেছেন যে আহ, শেখ আসছে হাসিনা, শেখ হাসিনা আপনি লিখেছেন, সবগুলোর সাথে একটা মিল আছে এখানে, কোথাও না কোথাও একটা বিনিশুতার মালা আছে। জননেত্রী শেখ হাসিনা বলতে পারতেন আমি আসবো, বা যেটা তিনি বলে এসেছেন যে আমি আসবো, এটা নিয়ে কত তারা ট্রল করেছে দেখলাম। বাংলাদেশে যত চিঙ্কুবাম আছে, বিএনপি জামাত হেফাজত বাবির পোলারা কত ট্রল করলো, কিন্তু যখন তিনি ডেট ফিক্সড দিলেন তখন বললেন আসতে দিব না। এখন আবার একটু সুর পাল্টেছে দেখলাম, যে অবশ্য আমি ফেসবুকে নাই, নিউজে নাই, দেখতে পারতেছি না, তাই অনেক কিছু জানি না। তো যতটুকু সংক্ষিপ্ত সময় দেখেছি, তারা এখন বলতেছে শেখ হাসিনা আসলে জেলে ভরবে, তাকে ফাঁসি দিবে, কেউ বলতেছে ফাঁসির দড়ির সাথে নিয়ে আসেন, আগে বলছে ফাঁসির দড়ি তারা রেডি রেখেছে, এখন বলছে ফাঁসির দড়িও নিয়ে আসেন। কয়দিন পরে এটাও বলতে পারে যে আপনি জল্লাদও নিয়ে আসেন, এটাও বলতে পারে, কারণ অলরেডি বলে ফেলেছে কোনো কোনো নেতা। তো জননেত্রী শেখ হাসিনা কিন্তু আসলেই দড়ি নিয়ে আসবেন, জল্লাদও নিয়ে আসবেন। কাদের জন্যে? যারা জুলাই সন্ত্রাস ঘটিয়েছে, যারা মনে করতেছে জননেত্রী শেখ হাসিনা এইখানে ফাঁসি নেওয়ার জন্য আসতেছেন, আত্মসমর্পণ করার জন্য আসতেছেন। কোনো একজনকে, কার যেন লেখা আমাকে দেখলাম একটু এক সময়, হঠাৎ করে নজরে পড়লো, যে তিনি আসলে নাকি খালেদা জিয়ার মতো জেলে থাকবেন। খালেদা জিয়া আর শেখ হাসিনা এক না। ওই বিএনপি কে সিগারেটের বাইরে বেরোতে পারে নাই বলে শেখ হাসিনাকে আটকানোর পরে আওয়ামী লীগকে সিগারেটের মধ্যে থাকবে না। যতই তোমরা আওয়ামী লীগের অফিস দখল করাই করো, সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে, সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে, এই যে একজন এখানে লিখেছেন ভারত কোথায় নিম্ন শক্তি। ভাই চায়নার সাথে তো নিচু শক্তি নাকি? চায়না তো পরাশক্তি। নিচু শক্তি বলতে কি বুঝাইছি? আপনি কি বুঝলেন এখানে? সামরিক শক্তিতে চায়নার সমান না, এটা বুঝাইছি। আর ভারত অবশ্যই তো পরাশক্তির নিচে, তাই না? সেটা বুঝাইছি ভাই। ভারতের যদি এত শক্তি থাকতো তাহলে বাংলাদেশ যেভাবে গালি দেয়, যেমন বিএনপির এত শক্তি কিন্তু ভাবির পোলারা গালি দিতে দিতে কমায় পাঠায় দিছে, তেমনি ভারতকে নিয়ে যেভাবে বলে বাংলাদেশের হাঁপানি রোগী, যক্ষার রোগী, কামের লোক, কাজের লোক, তারপর রিক্সাওয়ালা, টেম্পোওয়ালা, তারপর আমার ভাবির পোলারা সহ শুরু করে যেভাবে আপনাদের গালি দিয়েছে, তারা ভারত দখল করবে, সেভেন সিস্টার দখল করবে, আপনারা কিন্তু একটা শক্ত কথা বলতে পারেন নাই। তা আপনাদের কি বলবো আমি? উষা শক্তি বলবো আপনাদের? আপনারা তো নিচা শক্তি ভাই, ভারত তো নিচা শক্তি। আমাকে যদি কেউ এসে মা তুলে গালি দেয়, বাপ তুলে গালি দেয়, আমার দিয়ে রাস্তা দিয়ে গালি দেয়, আমার যদি ক্ষমতা থাকে আমি বসে থাকবো? আমি তো শর্টকানা দিয়ে চাপা সোজা করে ফেলবো। কখন আমি কৌশল নিব? যখন আমি আসলেই দুর্বল। কখন আমি চাণক্য নীতি নিব? তখন যখন আমি আসলেই দুর্বল। সেই জন্য বলেছে ভারত দুর্বল শক্তি। দুর্বল শক্তি না হলে ভারতের কথায় বাংলাদেশকে, বাংলাদেশ এগুলো এগুলো যদি, ভারত যদি বাংলাদেশের, ভারতের অর্ধেক ক্ষমতা ধর থাকতো বাংলাদেশ, এতদিন তো ভারত দখল করে ফেলাইতো। সেই জন্য বলছি ভারত নিশ্চয় শক্তি। আমি ভুলটা বলছি কোথায়? সামরিক শক্তিতে যদি সত্যিই এত শক্তি থাকতো তাহলে বাংলাদেশ এগুলো কথা কিভাবে বলে আমাকে বুঝাই বলেন। হয় আপনারা অবশ্যই দুর্বল, আর না হয় আপনাদের কূটনীতি দুর্বল। এটা তো মেনে নিতে হবে ভাই। সারা জীবন গালাগালি করলো আপনাদের তারেক রহমানরা, আপনারা দাওয়াত দেন নাই? তারেক রহমান কিন্তু আপনাদের দাওয়াত দেন যে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি আসেন। বলছে কি বাংলাদেশ? বলে নাই, আপনারাই বলেছেন। নিশ্চয়ই ওই যে আমি যেটা ঘন ঘন বলি চাণক্য নীতি ব্যবহার না, সবসময় চাণক্য নীতির মধ্যে এটাও আছে যে হয় যে তোমাকে ক্ষতি করতে চাইবে ওই রাস্তা থেকে তুমি অন্য রাস্তায় চলে যাবে, অথবা তাকে উপরে ফেলে দিতে হবে। দুইটাই বলেছে। তাই আপনি বারবার সরে যাচ্ছেন, অর্থাৎ আপনাকে কেউ কুত্তার মতো ঘেউ ঘেউ করতেছে, আপনি বারবার পথ ছেড়ে দেন, তার মানে ওই কুকুর সরানোর ক্ষমতা আপনার নেই। সেই জন্য বলেছি, সেই জন্যই কথা বলেছি। আপনি আর চায়না তো পরাশক্তি, সে তো সুপার পাওয়ার, স্বীকৃত। ভারত তো এখন স্বীকৃত না ভাই। আপনি এত খুব কষ্ট পাইলেন এই কথা বলাতে। আমারই তো ভাই আমার লোকজন ভারতের দালাল বলে, আমারই তো নরেন্দ্র মোদীর দালাল বলে, বিজেপির দালাল বলে ভাই।
আমিও তো চাই না ভারত নিচে, কিন্তু ভারত এখানে প্রমাণ করে দিয়েছে সে শক্তিতে দুর্বল। বেলুসেরা 75 বছর যাবৎ ভারতের সহযোগিতা চাইতেছে, নেহরু থেকে শুরু করে এখন পর্যন্ত প্রকাশ্য সহযোগিতা কেন করতে পারেন না? আমেরিকা তো করে, রাশিয়া তো করে, আপনারা করেন না কেন? তার মানে আপনারা দুর্বল, এটা মেনে নিতে হবে। এটা তো সত্য। এতে লজ্জা পাওয়ার কি আছে? শক্তি অর্জন করেন আরো, তাহলেই হয়ে যাবে ভাই। যেটা বলতেছিলাম এইখানে, এই যে, হ্যাঁ না, কত বছর এগিয়ে আছে সেটা জানি না, কিন্তু চীনে এগিয়ে আছে, অনেক এগিয়ে আছে, কোনো সন্দেহ নেই। হুম, এগুলা ভাই বললেন না। এই যে বলছেন কুকুরের জন্য মুগুর রেডি আছে, আমরা কুকুর হতে পারি, এগুলা বাজে কথা বললেন না ভাই। এগুলো হলো ভাই ওই যে মানে কি বলবো, পালিশ করা কথা। এগুলো হলো পালিশ করা কথা। আপনি মুরত নাই ভাই, এটা স্বীকার করতে আপনার তুই লাগে কেন? এগুলো বলেন কেন ভাই? কি কমেন্ট করেন ভাই? রিয়েলি মুরত নাই তাই এটা করতেছেন? রিয়েলি মুরত নাই? যাদের মুরত আছে তারা এগুলো এগুলো শুনবে না, তারা সোজা মুগুর মারবে। ভাই আপনি আসলে মুরত নাই, এটা মানতে হবে। ওই যে হত্যা করেন না, কুকুর হত্যা করবেন না, প্রাণী হত্যা না, ভালোবাসেন, এগুলো বাজে কথা, এগুলো আমাকে শিখায়েন না ভাই। আপনারা অনেক শক্তিশালী। বাংলাদেশের হিন্দুদের কথা বাদ দিলাম, এরা অন্য দেশে থাকে, এরা বাংলাদেশের তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকে, যদিও তারা স্বীকার করে না, তারা নিজেরাও স্বীকার করে না, এই দেশের সরকার স্বীকার করে না। তো পশ্চিমবঙ্গ থেকে আপনারা মমতা ব্যানার্জির ক্ষমতায় থাকতে মুর্শিদাবাদ 3টা জেলা থেকে পালাইছিলেন কেন? ওখানে তো ভারত সরকার ছিল। 90 সালে কাশ্মীর থেকে 5 লক্ষ কাশ্মীরি পণ্ডিত পালায় আসছিল কেন? আর লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল কেন? কি করেছেন আপনারা? এখানে এসে, হ্যাঁ, এইখানে এসে উল্টাপাল্টা কথা বলেন, মানে নিজের খুব বীরত্ব দেখান, এগুলো আমাকে বুঝায়েন না। আপনি যে ভারতীয় না, আপনার সাথে আমি ভারত সম্পর্কে অনেক বেশি জানি, আমার শিখায়েন না ভাই। ভারত সম্পর্কে লেকচার আপনার সাথে আমি 10 ঘন্টা বেশি দিতে পারবো, ওগুলো আমার শিখে। আপনার সামরিক শক্তি, আপনাদের কূটনীতি, বাংলাদেশে যারা সবচেয়ে বেশি পড়ে ভারত সম্পর্কে, আমি তাদের একজন। বলবো না যে আমি একা, আমি তাদের একজন ভাই। এগুলো বললেন না, এগুলো হয়তো বলে বলে মনে মনে মল কলা খায়েন না। ওই বিএনপিরও খুব ক্ষমতাধর, গালি দিতে দিতে না ক্ষমতা পাঠাই দিছে। আর আপনাদের, আমাদের দেশের হাঁটু ভাঙ্গা রুগী, গ্যাস্ট্রিকের রুগী, যক্ষার রুগী, কথা বলতে পারে না, তারা বলে 7 সিস্টার খাই ফেলবে, আপনার কোনো কথাই বলেন না, উত্তরই দেন না কোনো। আমি জানি যে বাংলাদেশের, ভারতের তুলনায় বাংলাদেশ 50 গুণ শক্তি কম, ক্ষমতা কম, অর্থনীতি কম, বলে তো অন্তত মনে রাখবেন, যে সাপ যে সাপ বিষ তুলে বিষাক্ত, আপনি কিন্তু সবল দেন না, ওই সাপ দেওয়ার লাভ নাই। কিন্তু যে সাপ বিষাক্ত নয়, ধরা সাপ দেখলেও কিন্তু মানুষ দৌড় দেয়। গোখরা সাপ দেখলে অনেকে, তো আমি ছোটবেলায় গোখরা সাপ হাতে নিয়েছিলাম। কেন নিয়েছিলাম? সে ঘুমিয়েছিল। ছোটবেলায় আমি নিজে গোখরা সাপ ধরে ফেলেছিলাম। আমি ওটাকে মাছ মনে করেছিলাম, আমি ওটাকে শৈল মাছ বা টাকি মাছ মনে করে ধরেছিলাম। কারণ কি? সে ঘুমন্ত। তো ঘুমন্ত থাকলে গোখরা সাপ মাছ ধরে ফেলে, মাছ মাসে আমি তার প্রমাণ। তারপরে আমি যে কিভাবে বাঁচলাম সেদিন, আমাদের আত্মীয় স্বজন, আমার মা তো অজ্ঞান হয়ে পড়ে গেছিল সাথে সাথেই, আর আমাদের আত্মীয় স্বজন তারা এসে ওই সাপ পরে মারে, গোখরা সাপ ছিল। আরেকটা উদাহরণ দেই, আপনাদের চাণক্য নীতিও আমি কম পড়ি নাই ভাই। আপনার যদি শক্তি থাকে, আপনি যদি প্রকাশ না করেন, আপনি ঠেলা খাবেন, খাবেনই, কেউ ঠেকাইতে পারবে না। আপনার যদি পরিচয় না জানে আপনি ক্ষমতাধর, আপনি ধরা সাপ দেখলে সবাই লিঙ্গরে ধরে টান দেয়, কিন্তু গোখরা সাপের কেউ দেয় না। কারণ কি? যারা মাছ মারতেন ছোটবেলা আমার মতো, নিশ্চয়ই তা জানেন, নিশ্চয়ই তা জানেন যে আমরা মাছ ধরতে গিয়ে লেঙ্গুর, কিন্তু যদি গোখরা সাপ পড়তো কি করতাম, বা দাঁড়াই সাপ পড়লে কি করতাম? তখন তো নিজেরাই উঠে দৌড় দিতাম, তাই নয় কি? নিঃসন্দেহে তা। আরেকটা জিনিস বলি, জার্মান কোনোদিনই রাশিয়া আক্রমণ করার সাহস পাইত না, কখনোই পারতো না, যদি রাশিয়া তার ক্ষমতা প্রয়োগ করতো, যদি তার শক্তি প্রকাশ করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিস্ট্রি পড়ে দেখেন, হিটলার মনে করেছিল যে সোভিয়েত ইউনিয়ন আসলেই দুর্বল, তার জন্য সে গিয়ে সেখানে হামলা করেছিল। নাহলে হিটলার কি এত পাগল নাকি ওখানে হামলা করবে? কারণ রাশিয়া একটা ভুলের জন্য তাদের 10 কোটি লোক মারা গেছে রাশিয়ার, কারণ তারা শক্তিমত্তা প্রকাশ করে নাই। রাশিয়া জিতেছে, সোভিয়েত ইউনিয়ন জিতেছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৈত্রী শক্তি হিসেবে তখন আমেরিকা ব্রিটেন মিলে হিটলার একটা দেশ, সে এইখানে, সে যে আক্রমণটা করলো, ইতিহাস পড়েন, শুধুমাত্র একটা ভুল, যে হ্যাঁ, শক্তি প্রকাশ না করার কারণেই হিটলার হামলা করেছিল। হিটলার যদি জানতো সোভিয়েত ইউনিয়ন এত শক্তিশালী, জীবনও যাইত না। এই যে বাংলাদেশ এত ঘাউ করতেছে, বাংলাদেশের যারা পেয়ারা পাকিস্তানি, তুরস্কের চামচামি করে, এই যে ভারতের এত গালি দেয়, যদি ঠিক মতো মুগুর মারতো, কেউ কথা বলতো? কেউ বলতো না, কারণ জানে কিছু বলবে না বা করতে পারে না।
দুইটাই হইতে পারে, হয় ভারত কিছু করার ক্ষমতা রাখে না অথবা কিছু বলবে না, তো দুইটাই তো আপনার লস। আরে ভাই, একটা গ্রামের ইউনিয়নের মেম্বারের গালি দিলে ভাই চামড়া ছুলে ফেলায়। একটা মেম্বার একটা গ্রামের মেম্বার যদি হয়, তার গ্রামে তার এলাকায় যেতে পারবেন না আপনি, প্রয়োজনে সে আপনার ল্যাং মারবে। এরকম গালাগালি দিয়ে কিছু করেন না, আবার বলতেছেন এখানে এসে আমার জ্ঞান দিতে আসছেন, তাহলে তো ভাই সমস্যা ভাই। পড়তে হয় না, অপ্রাসঙ্গিক ভাবে অনেক কথা বলতে হলো। জি, লাইক সোভিয়েত ইউনিয়নকে জি জি ফরিদ ভাই যে বিষয়টা কথা হলো, মানে উনি হয়তো একটা কমেন্ট করেছেন, করতেই পারে দর্শক, আর নিজের দেশ তো, হয়তো উনি ভারতের নাগরিক, হয়তো উনি আমি তার ওনার কাছে মনে হয়েছে জি। আমি তার কাছে শ্রদ্ধা রাখি বলতেছি, ভারতকে নিচে বলছি চীনের তুলনায় সামরিক শক্তিতে, অর্থনীতি বলছি, এতেই তার এত খারাপ লাগলো। তাইলে এই যে বাবির পোলারা যে চীন দখল ভারত দখল করতে চাইলো, তখন উনি কোথায় ছিল? সেই জন্য উনি তো উনার কথাতেই ফেসে গেছে, উনার সাথে তো আমি বেশি ক্ষুব্ধ। উনি ভারতের কোনো সন্দেহ, কিন্তু আমার তো ভারত প্রেম কম নাই, আমিও তো ভারতকে ভালোবাসি, শ্রদ্ধা করি। আমার তো দালালই বলে, কে না বলে, আপনার এখানেও তো আমার বলেন আমি ভারতের দালাল, নরেন্দ্র মোদী দালাল। কিন্তু তিনি আমার এই কথাতে যদি একটু গুসা পান বা রাগ পান বা কষ্ট পান, না, পাইতেই পারেন, একটা দেশ ফরিদ ভাই ন্যায্য কিন্তু কথা বললে আবার অনেক গালাগালিও, কেউ কেউ আছে এরকম গালাগালিও শুনতে হয়, তো আমরা তো আসলে নিরপেক্ষ দৃষ্টিতে ন্যায্য নিশ্চয়ই আমার কথাটা বলার চেষ্টা করি। যে আসলে আমরা এখানে আমাদের দেশে যেভাবে ভারতকে নিয়ে কথা বলা হয় পলিটিক্যালি, এটাকে আমরা মনে করি এটা ঠিক নয়। উচ্চতা হ্যাঁ, ছিল। এটাকে আমরা চাই যে আরে আমাদের ভাই, প্রতিবেশী সবার সাথে যে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। হাঁটতে পারে না, হাঁটতে পারে না। জি, ফরিদ ভাইয়ের ওখানে আবার নেটেও একটু সমস্যা হয়। আহ, জি, দর্শক, আমি আশা করি ফরিদ ভাই যেটা বলেছেন, ফরিদ ভাই কিন্তু ভারতকে ছোট করার জন্য বলেননি। আমরা সবসময় চেষ্টা করি নিরপেক্ষ থেকে কথা বলতে। আহ, চায়নার ভেটো পাওয়ার আছে জাতিসংঘে, ভারতের কিন্তু সেটা নেই। অনেকগুলো দিক হিসেব করতে হবে। অর্থনীতির যদি হিসেব করি, তাও চীন থেকে ভারত বেশ পিছিয়ে আছে। হয়তো একটা সময় চীনকে তারা টপকেও যেতে পারে। তাদের ভৌগোলিক অবস্থান ভালো, কৌশল ভালো, এবং তারা দেশে স্থিতিশীলতা আছে। দেশটা খুব দ্রুতই ভারতে এগিয়ে যাচ্ছে, খুব দ্রুত, সুপার স্পিডে ভারত এগিয়ে যাচ্ছে। এটা তো অস্বীকারের কোনো সুযোগ নেই। হয়তো একটা সময় আসবে চীনকেও ভারত টপকে যেতে পারে। তার কারণ কিভাবে যেতে পারে? চীনকে যেভাবে ব্যারিকেড দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীনকে ক্ষতি করার সর্বোচ্চ চেষ্টা করতেছে অর্থনৈতিকভাবে, সামরিক দিক থেকে। তাদের দু দেশের মধ্যে হয়তো যুদ্ধ হয় না, অর্থনৈতিক যুদ্ধটা তাদের ভিতরে চলে, স্নায়ু যুদ্ধটা তাদের ভিতরে চলে। এই যে আমরা যে আলোচনার সূত্রপাত যেখান থেকে করলাম, যে বাংলাদেশ, এখানে চায়না আধিপত্য বিস্তার করবে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নিতে পারছে না। সে কারণে ভারতকে তার পছন্দ না হলেও ভারতকে তার দরকার আছে। কেন দরকার আছে? যদি আমি বলি, মালাক্কা প্রণালী চীনের গলার কাটা, আর মালাক্কা প্রণালীর খুব কাছেই আন্দামান দ্বীপপুঞ্জ, আর সেখানেই ভারতের অবস্থান। তো চায়না কি এখানে ভারতের কাছে কি একটা ধরা না? সে কারণে চায়নাকেও ভারতকে তোষণ করতে হয়। ভারত আর চীন কখনোই যুদ্ধ হবে আমার মনে হয় না। ভারত আর চীন যুদ্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চায়না। আর ওই ভারতের হাত থেকে বাঁচার জন্য চায়না ওই বেলুচিস্তানের ওই গুয়াদর বন্দর দিয়া, ওদিক দিয়া রাস্তা তৈরি করছে, বাংলাদেশ হইয়া মিয়ানমার হইয়া রাস্তা তৈরি করছে, যাতে তার সমুদ্র ব্যবহার করতে না হয়। মানে সে বিকল্প জায়গা তৈরি করে নিচ্ছে, যাতে করে সে সমস্যায় না পড়ে এই ভারত মহাসাগর, অর্থাৎ আরব সাগর থেকে এসে ভারত সাগরে এসে যেন সে বিপদে না পড়ে। তো চায়না ভারতের কাছে কতভাবে এই ব্যারিকেডের মধ্যে আছে ভারতের।
এখন চায়নাকে রুখতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন ভারতকে, ভারতকে তা লাগবেই। ভারতের সাথে সে কত ধরনের শত্রুতা আচরণ করতেছে সেটা আমরা দেখি, কিন্তু সেটা বেশি দিন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে ছাড়া এই অঞ্চলে, অন্তত সাউথ এশিয়ায় চলতে পারবে না। কারণ ভারতের সাথে তাকে ব্যালেন্স করতেই হবে, কারণ তার টার্গেট তো ভারত নয়, তার মূল টার্গেট হচ্ছে চায়না। তো চায়নাকে আটকানোর জন্য তার ভারত লাগবে, যেটা আমরা সরল সমীকরণে যেটা আমরা বুঝি। ফরিদ ভাই সার্জিও গোরের সাথে, সার্জিও গোর কিন্তু ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, আবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত। তো এই সার্জিও গোরের সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বৈঠক চলছে এই মুহূর্তে। বৈঠকটা হয়তো এতক্ষণে শেষ হয়েছে কিনা আমার কাছে এখনো খবর আসেনি। বৈঠকটা আমরা যখন শুরু করি তখন বৈঠকটা কন্টিনিউ চলছিল। তার আগে ঢাকায় আসার আগেই গোরের সাথে খলিলের সাক্ষাৎ হয়েছিল ম্যানিলাতে আসিয়ান সম্মেলনে। সর্বপ্রথম তাদের মধ্যে ওখানে সাক্ষাৎ হয় এবং সেখানে কিছু কথা হয়, ঢাকা আসার বিষয়েও তথ্য আদান প্রদান হয়। এরপরেই তিনি এখানে আসেন। আবার শেখ হাসিনার ফিরে আসার কথা ডিসেম্বরে, এর মধ্যে মার্কিন রাষ্ট্রদূত এনসিপি, আপনি যেটা বললেন মামুনুল হক, এদের সাথে বৈঠক করলেন। বৈঠকের পরেই এনসিপি আবার রাস্তায় নেমে একটা ঝামেলা শুরু করে দিয়েছে। এখন জায়গায় জায়গায় ওরা পিটুনিও খাচ্ছে, বিএনপি, ছাত্রদল, যুবদল, তারা এইভাবে ওদেরকেই অভিযুক্ত করছে যে ওরাই আক্রমণগুলো করছে। এই আক্রমণগুলো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ওরা করছে না, তারা অভিযোগ করছে বিএনপি, ছাত্রদল, যুবদলের লোকেরাই আক্রমণগুলো তাদেরকে করছে। এই যে দেশের ভিতরে হঠাৎ অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে, এর মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো হলো, নতুন রাষ্ট্রপতি কে হবেন অনেক জল্পনা কল্পনা চলছে, সেনা প্রধানের অনেকে কানাঘুষা করছেন, রাষ্ট্রপতির মতো সেনা প্রধানেরও তেমন কিছু হওয়ার সম্ভাবনার কথা অনেকে বলছেন, কানাঘুষো করছেন, সত্যতা আছে কিনা আমি জানি না। এর মধ্যে শেখ হাসিনা ফিরতে চাচ্ছেন, তিনি বলছেন মেরে ফেললেও দেশে ফিরবো। এএফপি কে যে সাক্ষাৎকার তিনি দিয়েছেন, আপনার কি মনে হয় শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন? এই সিমটম গুলো কি বলে যে শেখ হাসিনা দেশে ফিরতে পারবে, বা ভারত কি তলে তলে কিছু করছে? এই বিষয়ে একটু জানতে চাই ফরিদ। ফরিদ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? ফরিদ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? শুধু ভারত না, শুধু ভারত না, আমার জানার মতো কয়েকটি দেশই এই প্রচেষ্টা চালাচ্ছে যাতে বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি থাকে, বিশেষ করে ইউরোপে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি বলুন, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? সেটা হলো যে ভারত শুধুমাত্র যে ভারতে চেষ্টা করতেছে তা না, শুধু যে ভারত চেষ্টা করতেছে তা না, আপনার কয়েকটি দেশই চেষ্টা করতেছে। কারণ বাংলাদেশে যদি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসে, বাংলাদেশে যদি গণতান্ত্রিক সব দলের রাজনৈতিক অংশগ্রহণ না থাকে, তাহলে এই দেশ তো এমনিতে মৌলবাদের খপ্পরে পড়ে গেছে, এখানে মৌলবাদ খুব শক্তিশালী হবে। সেই জন্য সারা পৃথিবীর বিভিন্ন দেশ, শুধু আমেরিকা না বা ভারত না, শুধু আমেরিকা নিজেও চিন্তিত। ওই যে বললাম যে কি মাখাইলাম কি হইলো, ছাত্র মাখাইলাম ঘু হইলো। মানে আপনার কোনো কিছু করতে গিয়ে যদি হিতে বিপরীত হয়ে যায়, তাহলে তো সেটা করলে লাভ নেই। বাংলাদেশে মৌলবাদ যদি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয় বাংলাদেশটা, তাহলে এটাতে কোনো না কোনো ভাবে ভারত তো লসে যাবেই, এটাতে ইউরোপ আমেরিকাকে লসের মুখোমুখি হতেই হবে, টুডে অর টুমরো। এটা তারা বুঝতে পেরেছে। বিএনপি সম্পর্কে তাদের ধারণা ছিল যে বিএনপি একটা, যেহেতু কাগজপত্রে গণতান্ত্রিক দল, কমপক্ষে মিনিমাম একটা অবস্থান থাকবে, কিন্তু এরা এসে দেখেছে যে না, বিএনপি কোনো গণতান্ত্রিক দল নয়। তাদের যারা লজ্জা পায় জামাত করতে, যারা সরাসরি জঙ্গিবাদের নাম লেখাইতে ভয় পায়, লজ্জা পায়, তারা গিয়ে বিএনপি করে। সফট হার্টের জঙ্গি যারা, তারা গিয়ে বিএনপি করে। সফট হার্টের যারা পাকিস্তান বিরোধী, তারা গিয়ে ওইখানে যায়।
আর যারা ডাই হার্ড পাকিস্তান বিরোধী তারা জামাত করবে, চরমনাই করবে, হেফাজত করবে। এটা তারা এখন বুঝতে পেরেছে, আগেও বুঝতে পেরেছিল, কিন্তু এখন প্র্যাকটিক্যাল সুযোগ দিতে একটা মানুষকে। 17 বছর একটা মানুষ ইউরোপে থেকেছে, তার পরিবর্তন হওয়ার কথা, কিন্তু তারেক রহমানের তো কোনো পরিবর্তন হয়নি। না মানসিক পরিবর্তন হয়েছে, না মেধার পরিবর্তন হয়েছে, না চিন্তা চেতনা, কোনোভাবেই তার পরিবর্তন আসে নাই। তো এটা তারা এখন বুঝতে পারছে। আওয়ামী লীগ সরকার যত যাই করুক, তারা অন্তত মিনিমাম একটা গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে থাকে, এটা স্পষ্ট। এবং দেশও মৌলবাদ একটু টাইট থাকে, কিন্তু এই দেশে জঙ্গিবাদ মৌলবাদ যেভাবে আস্কারা পেয়েছে, তাদের দলের প্রধানকে কুলাঙ্গার বললে তাদের কিছু করার মুরুদ থাকে না। তো এখন শুধু ভারত না, আর ভারতের জন্য তো এই সরকার তো হুমকি, কারণ এখানে তুরস্ক আর ইরান যদি, তুরস্ক আর পাকিস্তান যদি এখানে ঘাঁটি করে, তো ক্ষতিটা কার করবে? ব্লিডিং কার হবে? ভারতের হবে। তো ভারত সঙ্গত কারণে চাইবে যে তার দেশের জন্য হার্মফুল নয় এমন কোনো সরকার থাকুক। সেই সঙ্গে সেটার প্রথম তালিকায় যার নাম, সেটা হলো আওয়ামী লীগ। স্বাভাবিকভাবে এটা করতেই পারে তারা, যেমন পাকিস্তান সবসময় চাইবে এখানে জামাত ক্ষমতায় থাকুক, তো ভারত এরকম চাইতেই পারে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, চাইতেই পারে। সেই চেষ্টা তারা শুধু তারা যে করবে তা না, এই অঞ্চলে আরো কোনো কোনো দেশ সেই প্রচেষ্টায় লিপ্ত আছে, নামগুলো সঙ্গতার কারণে বলবো না। তো চেষ্টা করতেছে এবং করবে, কারণ এখানে যদি আবারও বলি, ব্যবসা, এই দেশে 18 কোটি মানুষের দেশ, এই দেশের জন্য বিপজ্জনক, এই দেশও বিপদ, দেশের মানুষও বিপদ পড়বে। এই দেশের মানুষ তো পেয়ারা পাকিস্তানি জজবা, এরা তো বুঝতে পারতেছে না যে এদের ভবিষ্যৎ কোন দিকে যাইতেছে। এরা যে ভবিষ্যতে গিয়ে দুর্ভিক্ষের মুখোমুখি হবে, ভবিষ্যতে গিয়ে যে আফগানিস্তানের মতো সন্তান বিক্রি করতে হবে, পাকিস্তানের মতো রাস্তায় চিকরা চিকরি করতে হবে আটার জন্য, এটা তো তারা এখনো বুঝতে পারতেছে না। পাকিস্তানি জোশে, জোশ তো ছুটে যাবে যদি এই সরকার থাকে। তো তারপরে বিশ্বরা চিন্তা করতেছে যে এই দেশে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, 18 কোটি মানুষ, 1 কোটি হিন্দু না হয় ভারত নিয়ে নিল, আর 17 কোটি মানুষ কোথায় যাবে? এরা তো কার জন্য হুমকি হয়ে দাঁড়াবে? সারা পৃথিবীর সারা পৃথিবীর মানুষের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে বাংলাদেশের জঙ্গিবাদী মানুষগুলো। তো সঙ্গত কারণে এখানে সরকার, আর জঙ্গিবাদীদের ঠেকিয়ে রাখার জন্য সরকার পরিবর্তন অবশ্যই জরুরি, অথবা গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, একটা শক্তিশালী সংগঠন থাকতে হবে। কারণ এখন যারা আছে তারা ডানে বামে উপরে নিচে সব রঙে যতই থাকুক, গড়ে পর্তায় ওই মৌলবাদী জঙ্গিদেরই সাপোর্টার। তো এই কারণে আওয়ামী লীগের এখানে, আর আজকাল যে বামপন্থীরা ছিল তারাও এখন পেয়ারা পাকিস্তানি জঙ্গিদের সমর্থক হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। তো শুধু এখানে ভারত না, এখন আমেরিকাও চাইতেছে এখানে ডাইভার্সিটি থাকুক, আওয়ামী লীগ থাকুক। আর আপনি যেটা বললেন, চীনকে ঠেকাইতে গিয়ে ভারতের সাথে আমেরিকার আপোষ করতে হবে, করতে হবেই। তখন আবার ভারতেরও চীনকে ঠেকাইতে আমেরিকার সাথে আপোষ করতে হবে, কোনো সন্দেহ নেই। তো তখন কি করতে হবে? এরা কাছাকাছি চলে আসবে, অর্থাৎ আমেরিকা আর ভারত কাছাকাছি আসলে, সঙ্গত কারণেই ভারত তার নিজের সমর্থিত বা তাদের প্রতি সিম্পেথি আছে এমন কোন সরকার ক্ষমতায় আসুক, এটা তো তারা চাইবেই। তো ভারত তখন কার নাম বলবে? শেখ হাসিনার নাম বলবে, নিশ্চয়ই সেখানে জামাতের নাম বলবে না, হেফাজতের নাম বলবে না। তো ভারত তখন শেখ হাসিনার ব্যাপারে বলবেই, আওয়ামী লীগের ব্যাপারে বলবেই, একটা প্রগ্রেসিভ রাজনীতির কথা বলবেই। তো তখন যে ডেটটা দিয়েছে, মার্জিন দিয়েছে যে বাংলাদেশের ডিসেম্বর মাসে সে জননেত্রী শেখ হাসিনা আসতেছে, এটার সাথে এগুলো মিলে যায়। আমার ধারণা যেগুলোর আভাস তিনি আগেও পেয়েছেন, জননেত্রী শেখ হাসিনা আগেও আভাস পেয়েছেন। পাশাপাশি বাংলাদেশের তো আসলেই ক্রাইসিস, এমন না যে শেখ হাসিনাকে কেউ আনতেছে তার জন্যই তিনি আনতেছেন, তা তো না। বরং বাংলাদেশের এখন যে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা, মানুষের চাকরির অবস্থা, ব্যবসার অবস্থা, এখন তো আওয়ামী লীগের আসাটা অনিবার্য হয়ে যাচ্ছে। কোনোদিনই চীনের সাথে ভারতের যুদ্ধ হবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। কোনোদিনই হবে না। এগুলো ফালতু কথা বললেন না ভাই। এরা যদি যুদ্ধ করতো তাহলে বর্ডারে বহু আগে লেগে যাইতো। ভারত চায় না, এত পাগল হয়নি। তারা নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য কিন্তু ঠিকই রেখেছে। কোনোদিনই ভারত চায়না যুদ্ধ করবে না, কোনোদিনই করবে না। আর ভারতের 1 নম্বর শত্রু কিন্তু চায়না লেখা নাই। ভারতের গোয়েন্দা সংস্থা কি লেখা আছে সেটা বললে কিন্তু ভারতের ভারতের যে গোয়েন্দা সংস্থা 1 নম্বর ভারতের শত্রু রাষ্ট্র কি চায়না লেখা, পাকিস্তান লেখা? একটাও না। খুঁজে দেখেন কোন দেশের নাম লেখা। অনুমান করে বললেন না। আপনাদের দেশেরই যে রিপোর্ট আছে সেগুলো ভালো করে পড়েন, কোন কোন দেশের নাম আছে। আপনারা যে বলতেছেন যে চায়নার সাথে তার যুদ্ধ হবে 1989 সালে, 1989 সালে ভারত চেয়েছিল পাকিস্তানের সাথে পারমাণবিক, সরি, ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ, সে খবর তো
জি, ফরিদ ভাইয়ের কি সমস্যা হচ্ছে লাইনে? ফরিদ ভাইয়ের সম্ভবত ওখানে নেট সমস্যা হচ্ছে, আমার ডাউট। সম্ভবত আমার ওখানে নেট সমস্যা হচ্ছে, নেটওয়ার্কটা দুর্বল থাকতে পারে। দুর্বল সিগন্যাল হলে অনেক সময় এরকম হয়, সেটা হয়। যাই হোক, যেটা বলছিলাম, আহ, ফরিদ ভাইয়ের অ্যাবসেন্টে আমি দু একটা কথা বলি, তো আপনাদের ভালো লাগে কিনা আমি জানি না। যেটা আমাদের এক দর্শকও কমেন্ট করেছেন যে চীনের প্রাণ ভোমরা হচ্ছে মালাক্কা প্রণালী, আর মালাক্কা প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ হচ্ছে ভারতের হাতে। তার মানে কি? তার মানে ভারত চীনের গলাটা চিপে ধরে আছে। এটা চীন ঠিকই বুঝে। আর চীন ভারত যুদ্ধ হলে চীন কি কঠিন বিপদটায় পড়বে, এটা তো খুব সহজে বোঝা যাচ্ছে, তাই না? শুধু ম্যাপটা নিয়ে বসলে ক্লিয়ার বোঝা যায়। আর চীন গুতগুতি করছে কোন দিক দিয়ে বাইপাস করা যায়, অর্থাৎ মালাক্কা দিয়ে না গিয়ে আর কোথাও দিয়ে যাওয়ার কোনো সুযোগ তৈরি করা যায় কিনা। এটা আমি আগেও বলেছি যে সে এই যে সে যে এই যে রোডস ইনিশিয়েটিভ যেটা করে, এই যে আমাদের সাথে এখন যেটা হচ্ছে, বাংলাদেশ, চায়না, মিয়ানমারের উপর দিয়া যেই প্রকল্পটা, রোডস অ্যান্ড হাইওয়ে ইনিশিয়েটিভ, এটা কেন করছে? এটা হচ্ছে সে বাইপাস করার জন্য, অর্থাৎ মালাক্কাকে বাইপাস করার জন্য। আবার গোয়াদার বন্দর দিয়াও সে আরেকটা তৈরি করেছে, সেখানে সেটা কিন্তু ব্যবহার করতে পারছে না, সেখানে গৃহযুদ্ধের কারণে। মানে বেলুচিস্তানের যে যুদ্ধ হচ্ছে, বেলুচরা চায়নাদেরকে দেখলেই আক্রমণ করে, চাইনিজ দেখলেই আক্রমণ করে, যার কারণে চায়না ওখানে চরম ডিস্টার্ব। ওটাও ব্যবহার উপযোগী এখনো করতে পারেনি। শুধু একটা ছোট্ট রুট তৈরি করেছে, সেটা হচ্ছে বঙ্গোপসাগরে এই মিয়ানমার অংশে, আরাকানের এই অংশে ওরা একটা গ্যাস ক্ষেত্র নিয়েছে, একটা বন্দর করেছে, আর এখানে একটা ডিপু করেছে। মধ্যপ্রাচ্য থেকে তেল এনে এখানে ছেড়ে দিবে পাইপলাইনে, সে কুনমিং এর ওদিক থেকে সেটা তুলে নিবে। এই ছোট্ট একটা জায়গা এখানে তৈরি করেছে, এটা বড় কোনো কিচ্ছু না। আর এটাকে সেফটি দেওয়ার জন্য মংলা বন্দরটা এখন চাচ্ছে ব্যবহার করে বাংলাদেশের চাচ্ছে না, কাছে। চাচ্ছে না, চুক্তি করে ফেলেছে। হ্যাঁ, এই হলো চুক্তি করে ফ্যাক্টর, ফেলেছে, চুক্তি আর করার তার পথ কারণেই, নেই। চুক্তি করার হ্যাঁ, কারণেই ভারত আর আমেরিকা কাছাকাছি আসতেছে, এই চুক্তির জি। কারণে। এখন চায়নার মূলত এই অঞ্চলে চায়না খুব বিপদে আছে, খুব বিপদে আছে। চীন ভারত যুদ্ধের কোনো কোনোদিনই ফরিদ হবে ভাই না। যেটা বললেন, আপনি লিখে কখনোই রাখেন, চীন ভারত যুদ্ধ হলে চীন শেষ, চীন খুব বিপদে পড়বে। এটা তো আমেরিকা চাচ্ছে, আমেরিকা বা পাশ্চাত্য শক্তিরা তো চাচ্ছে চীন ভারত যুদ্ধ হোক। এটা তো তারা চায়, কায় মনে চাইতেছে। কিন্তু ভারত, ওই যে এবার আসি, ভারতের ওই জায়গায় নীতিটা তাদের ঠিক আছে, যে সেইখানে তারা ঝুঁকি নিবে না, ভারতও ঝুঁকি নিবে না, চায়নাও ঝুঁকি নেবে না। তারা নিজেদেরকে মনে করে শত্রু রাষ্ট্র। কিন্তু আপনি দেখেন সবচেয়ে বড় ব্যবসাটা কার সাথে হইতেছে? চায়নার সাথে। চায়নাও এখানে ব্যবসা করতেছে, ভারতও চায়নাতে ব্যবসা করতেছে। কারণ তারা ওই ঝুঁকি নিবে না। তারা কখন শুনেন, চায়নাতে 150 কোটি মানুষ, ভারতে 150 কোটি মানুষ। এরা কিন্তু এত বড় বাজার কেউ নষ্ট করতে চাইবে না, কেউ না, কেউ না। এই রিস্ক নিবে না ব্যবসা আগে। এই যে এত বন্দর দখল, করিডোর দখল, শেখ হাসিনা সরকার উচ্ছেদ, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ষড়যন্ত্র, এগুলো কেন করে? ওই যে যাদের ব্যবসায়িক স্বার্থ নষ্ট হচ্ছে তারা এগুলো করতেছে। এইখানে সেই রাষ্ট্রগুলো, সেই ব্যক্তিগুলো, সেই বিলিয়নার গুলো, যে পৃথিবীতে যারা বড় বড় পুঁজিবাদী, বড় বড় ব্যবসায়ী রয়েছে, তাদের ব্যবসাকে, তাদের ব্যবসাতে সমস্যা হচ্ছে বলেই তো সরকারের উত্থান পতন এটা ঘটায়। শেখ হাসিনাকে কেন উত্থান পতন ঘটাইলো? কারণ এইখানে ব্যবসা করতেছে কি? রাশিয়া, চায়না, ভারত, আমেরিকা লস, তাই সরকার উচ্ছেদ করে দিয়েছে। বক্তব্য পরিষ্কার। সুতরাং এইখানে ভারত জি, পাকিস্তান যুদ্ধ হবে, ফরিদ ভারত আর ফরিদ চায়নার ভাই, যুদ্ধ হবে, জি এটাই মনে করি না। জি, জি, ফরিদ ভাই, যে বিষয়টা, আরেকটা বিষয় যেটা আসলে আলোচনা আহ, দরকার আছে, সেটা হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একটা ভয়ঙ্কর মন্তব্য করেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরিদের নিয়ে। আপনি শুনেছেন কিনা আমি জানি না। জি, তিনি বলেছেন তারাও ভারতের মতো আমাদের শত্রু। নিজের দেশের মানুষকে বলছে
তারাও ভারতকে তারা যেমন শত্রু ভাবে, কাশ্মীরের মানুষকেও তারা শত্রু ভাবে। তাহলে কাশ্মীরেও তাদের সাথে আদৌ কি থাকবে শেষ পর্যন্ত? কি সেই এই সময় ঘনিয়ে আসছে বেরিয়ে যাওয়ার? এখন তারাই তো বলতেছে, তাদের মন্ত্রী খাজা আসিফি বলতেছে তারা ভারতীয়র মতো শত্রু। আবার সেই কাশ্মীরি পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যারা আছে তারা বলতেছে যে তারা ভারতের সাথে বিলয় হইতে চায়। তো বোঝাই যাইতেছে কেউ কারোর সাথে থাকবে না। আর এই ভারতে অধিকৃত যে পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর, সেইখানে ভারতের যে যুদ্ধ করার পর যে অংশটা দখল করে নিয়েছে, যে অংশটুকু দখল করে নিয়েছে পাকিস্তান, সেইটুকু ওদের তো বুঝিয়েছিল যে তোমরা পাকিস্তানের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবা, দখল করবা, স্বাধীন রাষ্ট্র হবা। আমি কিন্তু শুরু থেকে, এখন না, যখন মানুষ ওটা আজাদ কাশ্মীর বলতো আমি হাসতাম। আমি খোঁজ নিয়েছি, ওইখানে খোঁজ নিয়ে জেনেছি যে ওইখানে কাশ্মীরিদের কাশ্মীরি ভাষায় কথা বলতে দেয় না পাকিস্তানিরা। কিন্তু এটা নিয়ে কোনো বুদ্ধিজীবী কোনোদিন কথা বলেই না, এখনই বলে না, মাইরে ফেললেই বলে না, আর তাদের ভাষা বাদ দিলে বলবে, তখনই বুঝতে পারছে যারা বাটপার। পাকিস্তান এই কাশ্মীরিদের ব্যবহার করে ভারতকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল। এটা আফগানিরা যেমন বুঝে ফেলেছে যে পাকিস্তানিরা আমেরিকার সাথে যুদ্ধের নাম করে আর এখানে ব্যবসা করেছে, তো এই কাশ্মীরিরাও এখন বুঝে ফেলেছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বুঝে ফেলেছে পিওকেতে যে এরা আসলে এই কাশ্মীরদের নিয়ে ব্যবসা করে। এটা ব্যবসা করে, এটা ওই পাকিস্তান অধিকৃত কাশ্মীর লোকজন বুঝে ফেলেছে। তো তারা তো এখন তার হাতে থাকবে না। আর যখন তাদের গ্রিপে, যেমন মনে করেন আমার দ্বারা আপনার লাভ হয়, এখন আমি আপনার বাটপারি বুঝে ফেললাম, বুঝে আপনার সাথে আর থাকলাম না, তখন তো আপনি বলবেন ফরিদ ভালো না, স্বাভাবিক। কারণ আমি তো, আপনি যখন ব্যবসা করতেছেন আমার নামে, মনে করেন আপনি আমার নামে বিভিন্ন জায়গা থেকে আপনি সুবিধা নেন, যে ফরিদের এটা দিতেছি, ফরিদের ওটা দিতেছি, ফরিদের জন্য এটা করি ওইটা করি। হ্যাঁ, আপনি মাঝে মধ্যে মনে করেন আমার জন্য পাঠাই দিলেন কিছু গিফট, পাঠাই, লোকজন বলে তাই তো, সত্যি তো। কিন্তু আমি যখন জানতে পারলাম যেটা তো আপনি বাটপারি করতেছেন আমার নামে, আপনি সারা পৃথিবীতে ব্যবসা করতেছেন, এনজিওর নামে, এটার নামে, ওইটার নামে, ব্যক্তির নামে ব্যবসা করে খাইতেছেন, তা আমি তখন আপনার সাথে যখন সরে যাবো, তখন তো আমরা বলবো না এই যে ফরিদ ভালো না, ফরিদ শত্রু। স্বাভাবিক। এই জন্যই তো পাকিস্তানিদের এখন খারাপ লাগতেছে। কারণ আফগানিস্তান, এই দেখেন এখন আফগানিস্তান তাদের শত্রু হয়ে গেছে। এতদিন কি বলে আসছে, আফগানিস্তানি পাকিস্তানিরা ভাই ভাই, একদিকে মুসলমান আর একদিকে তারা ভাই ভাই। এখন এই সে আফগানিস্তানে হামলা করে, কেন করে? কারণ আফগানিস্তান এখন পাকিস্তানের যে বাটপারি, আফগানিস্তান নামে যে ব্যবসা করেছে, আফগানিস্তানের নামে যে সুবিধা নিয়েছে, এটা আফগানিরা বুঝে গেছে। পৃথিবীতে এই মুহূর্তে পাকিস্তানকে সবচেয়ে বেশি ঘৃণা করে যারা, তারা হচ্ছে যে তারা যারা আফগানিস্তানি, আফগানিস্তান লোকজন সবচেয়ে বেশি ঘৃণা করে এখন পাকিস্তানকে। কারণ তারা তাদের বাটপারি ধরে ফেলেছে। কারণ আপনি যাকে বন্ধু মনে করেন, শুভাকাঙ্ক্ষী মনে করেন, আপনি যদি পরে জানতে পারেন এই লোক আমার নামে বাটপারি করেছে আমার কারণে, আমার নাম নিয়ে, তো আপনি তারা কিরকম ঘৃণাটা করবেন, কিরকম ঘৃণাটা করবেন? তো আফগানিস্তানের জন্য ঘৃণা করে, এখন পাকিস্তানেরও বুঝে ফেলেছে। আপনি দেখেন এই পাকিস্তানে কত বড় বদমাইশ, সারা জীবনের বলে আসলো সংসদে, সংসদের বাইরে, মিছিলে, মিটিংয়ে, লেখায়, বলায়, কথায়, টেলিভিশনে, সিনেমায়, তারা বলে আসলো কাশ্মীর নাকি তাদের শাহরক। শাহরক মানে ঘাড়ের রক, যে শাহরক ছাড়া কোন মানুষ যেমন বাঁচে না, কাশ্মীরি ছাড়া বাঁচবো না। সংসদে আপনি ভাষণগুলো দেখতে কি লম্বা লম্বা লেকচার। এখন সেই শাহরক যাকে বললো তাকেই বলতেছে তারা নাকি ভারতের মতোই দুশ্মন। অর্থাৎ পাকিস্তানের ব্যবসা হইলো যখনই তাদের বাটপারি ধরা পড়ে, তখন তারা ভারতের 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 শুভাকাঙ্ক্ষী বানায় ফেলে, ভারতের দালাল বানায় ফেলে। এটা তাদের স্বভাব, এটা আজ নতুন না তো। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কি ভারতের দালাল বলে নাই? খোদ সরোয়ার দিকে, সরোয়ার্দী হোসেন সৈয়দ সরোয়ার দিকে কি পাকিস্তান ভারতের দালাল বলে নাই? শেরে বাংলাকে ফজলুল হককে কি ভারতের দালাল বলে নাই? মৌলানা তর্ক বাগিশকে কি ভারতের দালাল বলে নাই? মৌলানা ভাসানীকে কি ভারতের দালাল বলে নাই? বঙ্গবন্ধুকে তো ভারতের দালাল বলেই, মুক্তিযোদ্ধাদের তো ভারতের দালাল বলেই। এটা তো নতুন কিছু না। তো এরা এটা বলবে, কয়দিন পরে বলবে কি জানেন? কয়দিন পর যখন সিন্ধে চলে যাবে, তখন বলবে এরাও ভারতের দালাল। থাকবে শুধু পাঞ্জাব, তা পাঞ্জাব আধা। এছাড়া তো পাকিস্তানের ভবিষ্যৎ কখনোই ভালো হতে পারে না। কারণ সে সারা জীবন অন্যান্য দেশের অন্যান্য দেশের ক্ষতি করে আসছে। এবার পাকিস্তান নিজের ফাঁদে পড়ে গেছে। পাকিস্তান ফ্রাঙ্কেস্টাইন তৈরি করেছে অন্যকে গিলে খাওয়ার জন্য। এখন সেই ফ্রাঙ্কেস্টাইন গুলো পাকিস্তানকে গিলে খাবে, এটাই স্বাভাবিক। কারণ তাদের পাপের 16 কলা বহু আগে পূর্ণ হয়ে গেছে। এই পাকিস্তান হচ্ছে দক্ষিণ এশিয়ার ক্যান্সার, আর সারা পৃথিবীর জন্য হচ্ছে সন্ত্রাস উৎপাদন এবং রপ্তানি এবং উৎপাদনকারী দেশ। সুতরাং এই দেশের পরিণতি এটাই হবে, এটাই স্বাভাবিক। কারণ এদের প্রতারণা আস্তে আস্তে আফগানিস্তান ধরে ফেলেছে। বেলুচরা তো আগেই জানে, বেলুচিস্তান তো দখল করে ফেলেছিল। এখন এই যে পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর, তারাও বুঝে ফেলেছে, তার জন্য তাদের বিরুদ্ধে বিরোধিতা করে। স্বাভাবিক। কে না জানে আমেরিকার কাছ থেকে টাকা খাইতো লাদেনের খোঁজার জন্য, সেই লাদেনেরই তারা জায়গা দিয়েছিল তাদের ক্যান্টনমেন্টে। এই তো পাকিস্তান। তো পাকিস্তানকে তো কেউ বিশ্বাস করে না।
এখন যেহেতু সে কাউকে বিশ্বাস করে না, সে নিজেও তো অন্যজনকে বিশ্বাস করতে পারবে না। তবে আপনি খেয়াল করেন এই পিওকেতে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে ইন্টারনেট নাই, বাংলাদেশের কোনো বামপন্থী কথা বলে না, বাংলাদেশে কোনো বামপন্থী কথা বলতেছে না, বাংলাদেশে কোনো মৌলবী কথা বলে না, কোনো পীর সাহেব কথা বলতেছে না। বাংলাদেশে বিএনপি মুসলমান, জামাতি মুসলমান, হেফাজতি মুসলমান সবাই চুপ, বামপন্থীরা আরো চুপ। এই যে যে শত শত মানুষ ওইখানে মেরে ফেলতেছে, এখন আর টু শব্দটি নেই। মানবাধিকার সংস্থারা লেখে না কোনো বাক্য, তাদের একটা কলাম তো দূরের কথা, একটা বাক্য লেখে না তারা এখন আর। কিন্তু যদি ধরেন এই 2 মাস যাবৎ যদি ভারতের কাশ্মীরে যদি ইন্টারনেট বন্ধ থাকতো, দেখতেন মিছিল কাকে বলে। আর যদি গুলি করে মারতো 20 জন রে ভাই, 20 জন মারলে তো এতক্ষণ জাতির সঙ্গে চলে যেত এই ঘটনা, এতক্ষণ এই ঘটনা জাতির সঙ্গে যেত, সারা পৃথিবীতে মিছিল হইতো। বাংলাদেশের বাম না, শুধু পাকিস্তানের, ভারতের বাম না, এই ইউরোপ আমেরিকার বামপন্থীরা মিছিল করতে জাতিসংঘ যেত। কিন্তু এখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মারা গেল, টু শব্দটি নাই, কোনো মুসলমানরাও কিছু বলে না, হিন্দু বামেরাও কিছু বলে না। এখন সব মুখে কুলুপ, যে মাদ্রাসা ছাত্রদের ব্যবহৃত কুলুপ, তা পরিষ্কারটা না, যেটা মাদ্রাসা ছাত্র ব্যবহার করে ড্রেনে ফেলে দেয় না, টয়লেটে ফেলে দেয়, মনে হয় যে ওইটা নিয়ে মুখে রেখে দিয়েছে। এখন আর কারো মুখে টু মনে হয় ঘটনাই ঘটে নাই। তবে এই কাশ্মীর সম্পর্কে প্রমাণ হয়ে গেছে যে এই পাকিস্তান অকুপাইড কাশ্মীরের ঘটনায় প্রমাণ হয়ে গেছে মুসলমানদের যে ইসলামী জজবা এটা মিথ্যা প্রতারণা, বামপন্থীদের যে মানবতাবাদী বয়ান দেয় এটা আরো ডাবল মিথ্যা, একেবারে ফ্রড। কাশ্মীরের অকুপাইডের, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের এই খাজা আসিফেরা ওইখানে 200-300 মতো মানুষ মেরে ফেলে প্রমাণ করে দিয়েছে যে একই সাথে পাকিস্তান বরাবরই বর্বর ছিল, আছে, থাকবে, তাদের নিজের লোক তারা মারবে, যারা তার শাহরক বলে তাকেও মারবে। পাশাপাশি আরো প্রমাণ করে দিল যে ভারত বাংলাদেশের যারা বামপন্থী এগুলো বাটপার, প্রতারক। ভারত বাংলাদেশের যারা ইসলামী জজবা মুসলমানের কথা বলে, ইসলামী জজবা মুসলমান ভাবে বলে, এটা আরো বড় প্রতারণা, এটা তারা প্রমাণ করে দিয়েছে। এটা দরকারও ছিল, এইভাবে মানুষের সামনে আস্তে আস্তে সত্য প্রকাশিত হবে। এই কথাগুলো আমরা যখন আগে বলেছি কেউ বিশ্বাস করে না, এখন আমরা দলিল দিয়ে প্রমাণ করতে পারি যে ইসলামী চেতনা, ইসলামী জজবা আসলে মিথ্যা কথা। বামপন্থীদের মানবতাবাদের যে লাফালাফি চিল্লাচিল্লি, ওই আপনার পল্টন মোড়ে, তারপর শাহবাগে, এটা একটা বুঝে ফেলেছে এখন। ফরিদ ভাইয়ের কথা আমি শুনতে পাচ্ছি না, কোথাও সমস্যা হচ্ছে ফরিদ ভাই ওখানে, সম্ভবত নেটওয়ার্ক সমস্যা, আমার আমার ধারণা। ফরিদ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? ফরিদ ভাইয়ের নেটওয়ার্কেই সমস্যা করে ওখানে আমার মনে হয়, ভালো নেট উনি পাচ্ছেন না, এই কারণে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ডিসকানেক্ট হচ্ছে না, জাস্ট স্লো হয়ে যাচ্ছে। যেটা ফরিদ ভাই যেটা বলছিলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, কাশ্মীরিদেরকে পাকিস্তানিরা শত্রু মনে করে, নিজের দেশের মানুষকে তারা শত্রু মনে করে। এটা কি তাজ্জব ব্যাপার! মানে এই একটা দেশ দেখলাম, সেই দেশে কাশ্মীরিরা তাদের শত্রু, বেলুচরা তাদের শত্রু, খাইবার পাখতুনখোয়া যারা আছে নাগরিক, ওরাও তাদের শত্রু। তো পুরো দেশের জনগণ ওই দেশের শত্রু। কেমন একটা মানে আজগুবি একটা দেশ, মানে বিচিত্র দেশ। এটাকে কি দেশ বলা যায়? আমি আমি মানে খাজা আসিফের মন্তব্যের পর আমি হতবাক হয়ে গেলাম, নিজ দেশের মানুষকে বলছে শত্রু, তাও আবার তুলনা করছে ভারতের সাথে, যে ভারত তাদের শত্রু, ভারতও ওদেরকে শত্রু হিসেবে ট্রিট করে, তারাও ভারতকে শত্রু হিসেবে ট্রিট করে। তো কাশ্মীরিরা, কাশ্মীরের নাগরিক, ওরা তো পাকিস্তান না, পাকিস্তান তো অধিকৃত যেহেতু, তাহলে ওরা ওরা তো পাকিস্তানের নাগরিক। ওখানে স্থানীয় ভোট হয়ে গেল, ভোটের বিরুদ্ধে জনগণ। যাই হোক, ফরিদ ভাই আসছেন। ফরিদ ভাই, আমরা অন্য একটা বিষয়, বাংলাদেশের টুকিটাকি কিছু বিষয় আছে, দুটো বিষয়। প্রথম বিষয়টা হলো হবিগঞ্জে এনসিপি গাড়ি বহর, বিশাল বিশাল দামি দামি গাড়ি নিয়ে দেখলাম, সার্জিস আলম, ওই যে নাসির উদ্দিন পাটোয়ারি, এরকম অনেকেই সেখানে গেছে। এরপরে পথে দেখলাম, ভিডিওতে দেখলাম ওদের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ,
রড দিয়ে আঘাত করা, গাড়িতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ওদের। তার আগের দিন দেখলাম পিটুনি দিয়েছে, অনেকে আহত, এমনকি সার্জিস আলমও আহত। এই যে পথে পথে তারা এইভাবে আক্রান্ত হচ্ছে কেন? জনগণ কি তাদের উপর এতটাই ক্ষুব্ধ হয়ে গেল এই মাত্র 2 বছরের মধ্যে? ফরিদ ভাই, 2 বছর তো বেশি হয়ে গেছে। শুধু আমার ভাবির পোলাদের যে মামু আছে না, ওই যে ওয়াকার মামু, তাকে শুধু বেড়াকে ফিরে যেতে দেন। এমপি গিরি ছোটায় ভালাবে। ওই যে আমার 6 ভাবির পোলা আছে না এমপি, পাটোয়ারি ফাটোয়ারি, কালাপাড়া, ধলাপাড়া, পেটকা পুটকা আছে না একটা, এক ভাবির পোলার তো শুধু পেটই বাড়ে আর গাল ফুলে, আর আর পশ্চাৎ দেশ হয়ে গেছে মমি সিং এর পাউরুটির মতো ফুলতাছে। তো এই ভাবির পোলাদের পাবলিক তো এদের উষ্টাবে, জুতা মারবে, থুতু দিবে। শুধু এদের ফিরে যাইতে বলেন বেড়াকে। পাবলিক তো এখন কিছু বলতেছে না সেনাবাহিনীর ডরে। এরা যে জুলাই সন্ত্রাসী এর তো প্রমাণ হয়ে গেছে। এরা যে ভিন দেশি এজেন্ট ছিল প্রমাণ হয়ে গেছে। এরা যে এই দেশের আইন শৃঙ্খলা নষ্ট করার জন্য এসেছিল প্রমাণ হয়ে গেছে। এরা যে মুক্তিযুদ্ধ বিরোধী প্রমাণ হয়ে গেছে। এরা যে দেশের অর্থনৈতিক বিরোধী প্রমাণ হয়ে গেছে। এরা যে কারো এজেন্ডা বাস্তবায়ন করছে প্রমাণ। এর কিসের নেতা? কোথাকার নেতা এরা? এখন কোথায় গেল চাপা? বললামই তো, শুধু সেনাবাহিনী না থাকলে রিক্সাওয়ালারা, ফুটপাতের দোকানদারেরা, এরা যেখানে পাবে সেখানে এদের উবদা করে টানাবে, পেটাবে। এ আমার ভাবির ফোলাদের মানুষ এদের ছেড়ে দিবে মনে করেছেন? বিএনপি তো কিছুই করে নাই। আমি তো ভেবেছিলাম আরো বহু কিছু করবে। আমি বলেছিলাম যে যে যদি নির্বাচন হয়ে যায় তারপর ভাবির পোলারা দৌড়ানি খাবে। কিছুই তো হয়নি এখনো। বিএনপি এই ভাবির পোলারা গালাগালি করতে করতে বিএনপির নেতারা কমায় বাড়াইছে। আর এরা থাবড়ায় কমায় বাড়াইতে পারে না, পিটায় কমায় বাড়াইতে পারে না। কি মারামারি হলো, কি করলো? আর এগুলো কি প্রীতি ম্যাচ খেলতেছে? কিন্তু তো প্রীতি ম্যাচ খেলতেছে। অরিজিনাল ফাইনাল ম্যাচ খেলবে কয়দিন পরে। ফাইনাল ম্যাচ খেলবে জনগণ, আর সেনাবাহিনীকে শুধু বেড়াকে ফিরে যেতে দেন। আমার ভাবির পোলাদের, এরা নেতা, এই কেসকিবান্দির পোলারা নেতা হইলো কেমনে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিছুটা নাটকও হইতে পারে। আমারও ধারণা যে একটা প্রীতি ম্যাচ খেলতেছে, বললাম সেটা আপনার সাথে একমত প্রিয় দর্শক। তার সব ব্যাপারে যে আপনারা আমাদের সাথে একমত হবেন বা আমরা যে একমত হবো সেটা ঠিক না, স্বাভাবিক, এক একজন এক এক মতে। তো আমারও কেন যেন মনে হয় প্রীতি ম্যাচ যদি না হইতো তখন তো আইসিইউতে থাকতো। যেখানে আওয়ামী লীগের 90 বছরের মানুষ লতিফ সিদ্দিকী, তাকে একটা ফাত্রা একটা কেসে লাগায় তাকে জেলে নিয়ে গেল। আর ভাবির পোলারা এত আকাম কুকুম করার পরেও তারা আবার তাদের পাহারা দেয়। দেখলাম একজন লিখেছে 36 জন পুলিশ, 7 জন নেতা আর 15 জন সাংবাদিক, এই হলো এখন এনসিপি। মানে সাংবাদিক তাদের 15 জন, পুলিশ হলো 36 জন, আর তারা নেতা হলো 7 জন। এখন এত বড় দল এনসিপি। শুনেন, এই এরা, আমি বারবার বলি, অর্জিত ক্ষমতা আর অর্পিত ক্ষমতা দুই জিনিস। একটা হলো নিজের বাপ দাদার এবং নিজের অর্জিত সম্পদ, সেই ক্ষমতা আলাদা। আর একটা হলো পৈরা পাওয়া ধন অথবা কেউ দিল, সেটার ক্ষমতা আলাদা, সেটার যোগ্যতা আলাদা। এই দেশের এদের কে নেতা মানে ভাবির পোলাদের? এরা জীবনে কোনোদিন স্বপ্ন দেখছিল যে মেম্বার হবে? এরা তো দূরের কথা, এই 6 ভাবির পোলার যে মা বাপ আছে তারা কোনোদিন স্বপ্ন দেখছিল তারা মেম্বার চেয়ারম্যান হবে? এমপি হয়ে গেছে। কেসকিবান্দির পোলা সুলতান খা হয়ে গেছে। তো বাংলাদেশের পোলাপান যারা কেসকিবান্দির পোলা সুলতান খা হইলো, তাই এই এদের তো পাবলিক ছুটাবে না, অবশ্যই। এদের ওরা তো এখন সুলতান খাই, এখন আর কেসকি বান্দি টান্দি এগুলা বলা যাবে না। ওদের গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ক্রেডিট কার্ড আছে, ওরা এত চাইলেই এখন কোটি কোটি টাকা এত হয়। তো ব্যাংক ব্যালেন্স, ওই জন্যই তো পাবলিক এদের শটায়া, এদের সোজা ফুটবলের মতো শটাবে। ওই যে আমি বলি নাই, এটা বলছে ওই যে গালফল আমতারেক, ওই যে এনসিপি করতে আগে কি গণরিয়া পরিষদ না কি করতে আগে, এখন বিএনপি করে। এদের যখন ফুটবলের মতো পাবলিক এদের শটাবে, এই এনসিপি মেনসিপি কিসের এনসিপি, জামাতেরই এ টিম বি টিম সি টিম ডি টিম, এদেরকে এদের নিয়োগ দিয়েছে, এরা কাজ করিয়েছে এদের বিভিন্ন নামে বিভিন্ন ধামে। কারণ জামাতের টিকটিকি, জামাত হলো সেই টিকটিকি যারা বিভিন্ন জায়গায় আন্ডা পারে, সেগুলো এখন ফুটেছে, সেগুলো একটা এনসিপি। পাবলিক এত তো ফুটবলের মতো সরাবে। আর বললেন টাকা পয়সা, আওয়ামী লীগের মধ্যেও কম টাকা আলা ছিল না, আওয়ামী লীগের মধ্যেও কম গাড়ি আলা ছিল না। তো তাদের মতো বাঘ সিংহ যদি খুঁজে না পাওয়া যায়, এরকম তেলচোরা টিকটিকি, তারপর চড়াই পাখি, এদের আপনি খুঁজে পাবেন। বললামই তো, শুধু সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যেতে দেন না, এমপি গিরি, এমপি গিরি ছুড়াই ফেলাবে পাবলিক, শুধু বেড়াকে সেনাবাহিনীকে ফিরে যেতে দেন। এই সরকারই তো টিকায় রাখছে হলো সেনাবাহিনী। আর ভাবির পোলাদের এখনো তো পাবলিক রাস্তায় যেখানে দেখবে সেখানে কি করবে, শুধু ওয়াকার সাহেবকে একটু বেড়াকে ফিরে যেতে বলেন, তারপরে দেখবেন হাউ মেনি পেডিতে হাউ মেনি গম, রাইস হবে, রাইস এত ভাত থাকবে না।
কত ধানে কত চাল হবে না, কত ধানে কত গম হয়, রুটি হয়, সেটা পাবলিক দেখাই দিবে। কেবল তো শুরু। এদের যে পাবলিক কি করবে, এদের চামড়া ছিলে লবণ লাগাবে পাবলিক। জি ফরিদ ভাই একটা মজার ব্যাপার হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার জি। করেছে গতকাল, আজ আদালতে হাজির করা হয়েছে। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়েছে। লতিফ সিদ্দিকী বললেন আমাকে ফাঁসি দিয়ে দেন। লতিফ সিদ্দিকী বললেন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যে এত বিচার টিচারের দরকার নেই, শুনানি সাক্ষীর দরকার নাই, আমাকে ফাঁসি দিয়ে দেন। আর বঙ্গবীর কাদের সিদ্দিকী বললেন হ্যাঁ আমার ভাইকে ফাঁসি দিয়ে দিলে আমরা কোনো আপত্তি করব না, দিয়ে দেন। শুনেন, মূলত মূলত তারা কি এই বিচার বা এই গ্রেপ্তার এটাকে কি খুব থোড়াই কেয়ার করলো? আর এরা না তো হলে এটাকে এইভাবে কেন কথা বলছে? পিস করছে, এটাকে সরাসরি টিটকারি দিয়েছে। এই বঙ্গবীর কাদের সিদ্দিকী, তার অনেক সমালোচনা আছে। এই লতিফ সিদ্দিকী, শুনেন, এরা সিংহই। তার হাঁটাটা দেখেছেন, তার চলা দেখেছেন? থোড়াই কেয়ার করে এই সরকার, থোড়াই কেয়ার করে এই আদালত। 90 বছরের একটা মানুষ, ওইভাবে তো আমিও হাঁটতে পারবো না, মানে এরকম গ্রেপ্তার হয়ে। আর দেখেন, ডক্টর হুমায়ুন আজাদ বহু আগেই বলে গিয়েছিলেন যে এই বাংলাদেশে একদিন, আসলে যারা কবি, লেখক, বুদ্ধিজীবী, তারা তো সামনের বিষয়গুলো দেখেন, ভিশনারি, তারা এগুলো দেখতে পারে, তাদের দৃষ্টি অনেক উপরে থাকে। তাই তিনি বাংলা আস্তার নামে উপন্যাস লিখেছেন। তারপর আরেকটা কি যেন 2001 নামে কি যেন একটা উপন্যাস লিখেছেন। আরেক জায়গায় তিনি বলেছেন যে এই বাংলাদেশে একদিন মুক্তিযোদ্ধাদের বিচার করবে রাজাকার আলবদরেরা, পাকিস্তান ভাঙার দায়। তো লতিফ সিদ্দিকীকে তো পাকিস্তান ভাঙার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। কিসের কি শাপলা সত্তর, ফাপলা সত্তর, ওগুলো হলো ফাত্রামি কথা। মূলত লতিফ সিদ্দিকীকে কেন গ্রেপ্তার করা হয়েছে? কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কেন তাকে গ্রেপ্তার করেছে? তিনি মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধের সংগঠক, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিসের কোন শাপলা সত্তর, ফাপলা সত্তর? ফরিদ ভাই আরো একটা মজার ছোট ছোট কিছু বিষয় নিয়ে একটু কথা বলি, 1-2 মিনিট করে। মজার বিষয় হলো ওই যে ইয়েতে গাইবান্ধায় না, না ওই যে রাম মূর্তি করলো হ্যাঁ, যে হ্যাঁ, গাইবান্ধাতে, রংপুরের পলাশবাড়ি। পলাশবাড়িতে, হ্যাঁ পলাশবাড়িতে, ওইখানে যে এমপি জামাতে ইসলামের, ওনাকে নাকি ওই যে হরিদাস পাল না উনি কি হরিদাস চন্দ্র হরিদাস তরণী, হরিদাস তরুণী। চন্দ্র তরণী দাস, উনি ওনাকে বেশ টাকা পয়সা দিয়েছে, নির্বাচনী ফান্ড দিয়েছেন, ওনার একটা মাদ্রাসা আছে, ওনার মসজিদ আছে, 26 লাখ টাকা দিয়েছেন। এবং আরো অনেককেই তিনি টাকা দিয়েছেন। সমস্ত মন্দিরের যে দান, এটাকে কি বলে, দানই তো বলে নাকি, দান এই যেটা দেয় ডোনেশন, যেটা আমি ইংরেজিতেই বলি, হয়তো ধর্মীয় কোনো শব্দ থাকতে পারে, যে ডোনেশনটা আসতো, ওই অনেক প্রচুর, মানে প্রচুর ডোনেশন সেখানে হতো, ভক্তরা দিত। এই ডোনেশন গুলো তারা তো ওখানকার কাজে তো ব্যবহার করত। এমনকি ওইখানের যে মাদ্রাসা, ওইখানের যে মসজিদ, ধর্মীয় অর্থাৎ ইসলাম ধর্মের নানা বিষয়েও এই টাকাগুলো, এই মন্দিরের টাকা, এই মূর্তির টাকা ব্যবহার হতো। পরিষ্কার কথা হলো এটা, যেটা এই তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখনও তিনি বলেছেন। এমনকি তিনি গ্রেপ্তারের আগে যখন বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন তখনও এই বিষয় নিয়ে কথা বলেছেন। এগুলো নিয়ে কেউ মানে প্রতিবাদ করে না, এবং সেখানে অনেক লোক চাকরি করে, কাজ করে। মুসলিমের সংখ্যাই সেখানে অনেক বেশি, 100 কতজন মুসলিম আছে যারা ওখানে কাজ করে, যারা ব্যবসা করে খায়, সেখানেও ম্যাক্সিমাম হচ্ছে মুসলিম। আজকে আবার আরেকটা খবরে দেখলাম ভারতীয় গরু নিয়ে জামাতে ইসলাম আর বিএনপির মধ্যে মারামারি। মানে ভারতীয় গরু, মানে ভারত থেকে গরু আসছে, কিছু একটা আছে, চাঁদা টাদা বা নানা কিছু একটা আছে সেখানে। গরু চুরি, গরু পাচারের যে টাকার ভাগ, সেটা নিয়ে বিএনপি জামাত লেগে গেছে। হ্যাঁ, অনেকটা পাচারের, অনেকটা পাচার। আপনি সীমান্ত এলাকার মানুষ, আপনি বলতে পারেন, আমি সীমান্ত থেকে বহুদূর, আমার সীমান্ত এলাকার অভিজ্ঞতা নেই। এই হলো ব্যাপার না, আমি কথাটা তুলেছিলাম যে মন্দিরের টাকা, মূর্তির উদ্দেশ্যে তো টাকাগুলা দেওয়া, নাকি ওই যে রাম বিগ্রহ যেটা 81 ফুট উচ্চতা করার কথা, তো সেখানে একটা অংশ আপনি নির্বাচনী ফান্ডে নিলেন আল্লাহর রাস্তায়,
তারপরে আপনি মসজিদের জন্য নিলেন আল্লাহর রাস্তায়, আপনি মাদ্রাসার জন্য নিলেন আল্লাহর রাস্তায়, সেটা হালাল হয়ে গেল, শুধু ওই মূর্তিটা এখন ভাঙার জন্য এত পেরেশান কেন? এখন কি সম্ভবত তরুণী দাস এখন কি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে নাকি? কি মনে হয়? 2 মিনিট এ বিষয়ে একটু মন্তব্য করবেন। আসলে এই বিষয়টা আর বলতে চাচ্ছিলাম, যেহেতু মনে করাই দিলেন। শুনেন, টাকার কোনো রং নাই। টাকা যেদিক থেকে চাটবেন সেখানে মধু আর মধু। টাকা নিতে আপনি দেখেন না, জামাতেরা কি ব্যবসা করে না? ব্যাংকের আগে কি লিখেছে? প্রত্যেক ব্যাংকের দেয়ালে দেয়ালে লেখা দেখবেন, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। এই ঘোষণা দিয়ে কি তারা সুদ খাইতেছে না? এদের পক্ষে সবই সম্ভব। আর তরণী দাসের টাকা খাবে না তাতে কি? আর এখন তাদের লজ্জা নাই। এখন যেটা মন্দিরের ভগবান ভগবান রামের মূর্তি বানানোর জন্য যে টাকা দিল, তারপর ওইখানে আমিও দিতে চেয়েছিলাম হাসপাতালের জন্য। কারণ তরণী দাস বলেছিল ওইখানে হাসপাতাল করবে, আমি তাকে 1 লক্ষ টাকা দিতে চেয়েছিলাম। ঠিক আছে? কারণ আমি বলেছিলাম যে এটা কিন্তু হাসপাতালেতে ব্যয় হবে, এটা বলেছিলাম। উনি বলেছিলেন, না আমাকে আপনার টাকা দিতে হবে না, আমি খুব খুশি হয়েছি যে আপনি ভিডিও করেছেন, এতে আমি খুশি। এবং অনেক ভক্তরা এসে বলেছে যে আপনার ভিডিও দেখার পরে এতে আমি অনেক খুশি, এটা বলেছিল। এই গ্রেপ্তার হওয়ার আগেও তিনি বলেছিলেন, একদিন আগে রাতে এই কথা বলেছেন। যাই, যেটা বলতেছিলাম আপনার, যে এইখানে টাকা জামাতের এইরকমই, টাকার গন্ধ বড় আরাম, বুঝতে পারছেন? এই যে আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগের আমলে যে কক্সবাজার থেকে বদির নামে যে আন্দোলন চলতো, শুধু বদির দোষ হইতো, ইয়াবা বিক্রি করে। ওইখানে তো জামাত, বিএনপি, আওয়ামী লীগ সহ আরে হেফাজতের নেতারা পর্যন্ত ওই ভাগা পাইতো। আপনি খোঁজ নেন আমার কথা সত্য কিনা, যে বদির আমলে তখন কিন্তু শুধু আওয়ামী লীগ না, ওখানকার সব জাতীয় পার্টি, এমনকি জামাত ইয়াবার ব্যবসায় জড়িত ছিল। কারণ সে রাতারাতি ওই এলাকার লোক ইয়াবা বিক্রি করে ধনী গেছে, তখন টাকা যাচ্ছিল। ওটা বরং এখন আওয়ামী লীগের লোক পায় না। আওয়ামী লীগের আমলে কিন্তু জামাতের লোক ইয়াবার টাকার ভাগা পাইতো, বিএনপি ভাগা পাইতো, জামাত, চিন্তা করে দেখেন, মৌলবীরও ভাগা পাইতো। তো যেটা আমি বললাম, টাকার টাকার প্রেম সবারই আছে। ইসলামের ইতিহাস পড়ে দেখেন, সব মূর্তি ভারতে ভাঙতে বলতো, কিন্তু যখন সোনার মূর্তি পাইতো বলতো ওটা ভাঙানো, ওটা নিয়ে এসে পড়ো। কেন ওটা ভাঙলো না কেন? কারণ সোনার মূর্তির তো অর্থের, ইসলামের ইতিহাসের যে কোনো ছাত্র তো এটা জানে, যে ইসলামের ইতিহাসে সব মুসলমানেরা বলতো তারা ছিল বৎশিকঞ্জ, মানে মূর্তি ভাঙ, তাদের উপাধি ছিল মূর্তি ধ্বংসকারী, বিরাট বড় পেয়ারা মুসলমান। স্বর্ণের মূর্তি পেলেই বলতো নিয়ে আসো, আরব আইনে জমা দাও, ইরাক আইনে জমা দাও, তুরস্ক আইনে জমা দাও। কি বুঝলেন? সেনাপতিদের এই নির্দেশ থাকতো। তো তো ওইখানে তরণী দাসের কাছ থেকে টাকা নিবে, হরিদাস চন্দ্র পালের কাছ থেকে, হরিদাস চন্দ্র দাসের কাছ থেকে টাকা নিবে, এটাই তো স্বাভাবিক। তাকে ভয় দেখায় টাকা নিত, ভালো কাজ মানে কেউ শখ করে টাকা নিত, ডর দেখায় টাকা নিত, কেউ বিভিন্ন প্রস্তাব দিয়ে টাকা নিত, এটাই স্বাভাবিক। তো এখন ওটা আর হারাম হয়নি। আপনি দেখেন না যে গার্মেন্টসের কর্মীদের জামাতের হুজুরেরা, হেফাজতের হুজুরেরা বেশ্যা বলে পর্যন্ত গালি দেয়, যে যারা চাকরি করে তারা বেশ্যা। কিন্তু জামাত ওই গার্মেন্টসের মহিলাদের টাকা নিয়ে কিন্তু মসজিদ বানায়, চাঁদা নেওয়ার সময় কিন্তু ঠিকই দৌড় দেয়, মৌলবীরা ছাত্র পাঠায় দেয়, ওই জায়গায় পাঠায় না। তো তরণী দাস খারাপ, তার জি মূর্তি খারাপ, ফরিদ, তার টাকা ভালো, তার টাকার খুব মধু। জি ফরিদ ভাই, আমরা আমরা তো অনেক আমরা ভেবেছিলাম অনেক কম সময়ে শেষ করব, কিন্তু হলো না। কয়েকটা কমেন্ট একটু দেখি, 1 মিনিট 2 মিনিট করে যদি বলা যায়, অথবা আমরা একটু পড়ে দেই কমেন্ট গুলো। অনেক কমেন্ট তো, সবগুলো তো নিতে পারি না, তাহলে আজ রাতে শেষ হবে না। ফরিদ ভাইকে শতভাগ সাপোর্ট করছি, কিন্তু তিনি যা বলেছেন তার জন্য কংগ্রেসই দায়ী। ওই যে ভারতের কম শক্তি এরকম যে বলছিলেন কিছু একটা, ওই প্রসঙ্গে উনি এই মন্তব্যটা করেছেন। হতে পারে, তার হ্যাঁ, সাথে আমি ওই আংশিক, প্রসঙ্গে জি। তার সাথে আমি সম্পূর্ণ একমত না, তবে আংশিক একমত। এর জন্য প্রধানত কংগ্রেস দায়ী, এটা বললে আমি মেনে নিতে পারি। শুধু কংগ্রেস দায়ী বলবো না, প্রধানত কংগ্রেস দায়ী, কম বেশি সবাই দায়ী। জি ধন্যবাদ। কংগ্রেসের সময় তো ভারতের অর্থনীতিটাও অতটা স্ট্রং ছিল না, আজকের মতো তো ছিল না, সে বিষয়টাও তো মাথায় রাখতে হবে। আরেকটা কমেন্ট করলেন, অদূর ভবিষ্যতে চীন আর ভারত কোল্ড ওয়ার হবে, এটা আমার নিজস্ব মত। কোল্ড ওয়ার এটা হতে পারে নাকি? এটা কোল্ড ওয়ার হতে পারে, কিন্তু ওয়ার হবে না ভাই। আমি আপনার কমেন্ট আগেও দেখেছি, কোল্ড ওয়ার থাকতে পারে, কোল্ড ওয়ার বিভিন্ন জায়গায় থাকতে পারে, কোল্ড ওয়ার তো থাকবেই, তাদের যুদ্ধ তো থাকবে একটা। যেমন মনে করেন কালকে যদি বাংলাদেশ হঠাৎ করে সিঙ্গাপুরের মতো ধনী হয়ে যায়, তখন ভারতের সাথে বাংলাদেশ একটা একটা ঠান্ডা যুদ্ধ চলবে, এটা স্বাভাবিক। ভারত আজকে উপরে উঠতেছে বলেই তো আমেরিকার সাথে দ্বন্দ্ব।
ভারত ধনী হচ্ছে বলে আমেরিকার সাথে দ্বন্দ্ব কেন? শুধু চায়নার সাথে না, আমেরিকার সাথে দ্বন্দ্বের কি কারণ? যে ভারত দ্রুত ধনী হয়ে যাচ্ছে, ভারত শক্তিশালী হচ্ছে। সেই জন্যই তো ভারত যদি দরিদ্র থাকতো, দুর্বল, হ্যাঁ, কেউ সে কিছু ধনী হয়ে গেলে সে তো আমার উপর নির্ভর করবে না, সে আমার কথা শুনবে না, তাকে গরিব রাখতে হবে। যেমন আমরা একটু উঠতেছিলাম, এখন আমাদের থাপড়াইয়া মাথা নামাই দিতেছে যে তুই আমার কথা শুনতে হবে বেটা, আমি যা বলি তা শুনবি। হ্যাঁ, এই জন্য আমাদেরকে পরিকল্পিতভাবে আমরা পিছিয়ে তো দিতে আর হবে। আর উঠতে পারলাম। মাহাথির মোহাম্মদ বলছিলেন, কি মনে আছে, যে একটা দেশ উঠে যাচ্ছিল, থামিয়ে দেয়া হলো। ৫ হ্যাঁ, হ্যাঁ, আগস্টের সত্য। পরে মাহাথির মোহাম্মদ মন্তব্য করেছিলেন। হ্যাঁ, সত্য, এটা তো সত্য। আরেকটা দেশটা উঠে কমেন্ট দেখি। মাসুদ ভাইয়ের প্রশ্নের ধরন প্রশংসনীয়, ফরিদ ভাইয়ের আলোচনার গভীরতা একদম পরিপক্ক। জি, ধন্যবাদ প্রশংসা করার জন্য। দর্শক আরেকজন কমেন্ট করলেন, ফরিদ ভাই বুরকিনা ফাসো এর লিডারকে নিয়ে কিছু বলুন। ফরিদ ভাই, বুরকিনা ফাসোতে তো একটা ঘটনা ঘটে গেছে, সেখানে ওটা মুসলিম কান্ট্রি, কিন্তু ওখানে প্রচুর মানুষ, প্রচুর মানুষ না, আমাদের দেশের মতো এরকম মুসলমান সেখানে। তো সেখানে এই বুরকিনা ফাসোর শাসক, তিনি তো সেনাবাহিনী সেখানে ক্ষমতা দখল করেছে, এখন তিনি মোল্লাদেরকে, হুজুরদেরকে শুধু খুঁজতেছে পিটুনি দেওয়ার জন্য, এবং ডাইরেক্ট ঘোষণা দিয়েছে ওদেরকে দমন করা হবে কঠিন ভাবে। যে ইব্রাহিম কাউরে নাকি রাউরে, এখন ইব্রাহিম কি রাউরে নাকি জানো না। এখন কি বাইতুল মোকাররমের উত্তর গেটে কি একটা মিটিং দেওয়া যায়? তা দিবে না। ওটা পাকিস্তান হইলে, ওটা ওটা ভারতের হইলে না দিত। শুনেন, এই ইব্রাহিমকে নিয়ে হাইরে এর প্রতিবাদে বাংলাদেশের কি বাইতুল মোকাররমের উত্তর গেটে এই শুক্রবারে এই কাছ কি থেকে আমরা কি একটা মিটিং দিতে পারি বামদের আগামীকাল? করতে বলেন না দেখি। শুনেন, করতে বলেন। এরা এরা এদের কাছ থেকে বামপন্থীদের শিক্ষা নেওয়া উচিত, এবং বাংলাদেশের মুসলমানদের শিক্ষা নেওয়া উচিত। শুনেন, ভুট্টো একবার বলছিল যে মোল্লাদের দিয়ে তিনি বুট পালিশ করাবেন। এই বেনজির ভুট্টোর বাপ বলেছিল। কম কম দুঃখে এই কথা বলে নাই, কম দুঃখে এই কথা বলে নাই। এই ভুট্টো বলেছিল যে মোল্লাদের দিয়ে বুট পালিশ করানো লাগবে। সেই জন্য কিন্তু দেখবেন ওই সব ভুট্টোর যখন ফাঁসি হয়, মোল্লারা খুব খুশি হয়েছিল। এই ইব্রাহিম রাওরে নাকি কাউরে অর্জনে আপনার অর্জনে খুব খুশি ছিল। এখানে কিছুদিন আগে একটা মন্তব্য করেছিল, হাই রে দেখলাম বামপন্থীরাও এর নিয়ে লাফালাফি করে, মুসলমানরাও বাংলাদেশে লাফালাফি করে। আমি মনে মনে হাসতাম। আজকে সোজা করে দিয়েছে না, একেবারে সোজা। এখন দেখবেন সে তাদের কাছে বিলেন হয়ে গেছে, বামপন্থীদের কাছে এখন বিলেন। কারণ ওই যে মৌলবীদের সমালোচনা করছে। ইব্রাহিম রাওরে স্ট্রেট বলে দিয়েছে যে সৌদি আরব থেকে আইসা মোল্লাগিরি শিখে এখানে লামা যাবি, তুমি এখানে এখানে তুমি সালাফি মতবাদ চালাবা, ওই ইসলাম আমাদের দরকার নাই। উনি বলেছে যে ইসলাম এই সংস্কৃতিকে ধ্বংস করে, যে ইসলাম হত্যা সন্ত্রাস দেখে, ওই ইসলাম আমার দরকার নেই। স্ট্রেট বলে দিছে। এবং বলেছে যারা মৌলবীরা পরে আসবে তাদের ঘেটি ধরে বের করে দিবে, জেলে ঢুকাবে। শুধু তাই না, বাংলাদেশে তো 560টা মসজিদ আওয়ামী লীগ সরকার তারা নিজের টাকায় করেছে, বাংলাদেশ সরকারের টাকা। সেখানে 200 মসজিদ করতে চাইছিল, স্ট্রেট না করে দিয়েছিল যে আমার কোন মসজিদ দরকার নাই, পারলে ফ্যাক্টরি করো, স্কুল করা। এটা বলে দিয়েছিল। এটা সেই লোক। তখনই আমরা বুঝে ফেলেছিলাম সে কে। এই যে এখন স্ট্রেট বলেছে, এখন তখন বাংলাদেশে ভিলেন হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি। এখন তার দেখবেন তার সমালোচনা কয়েকদিন আগে ছিল। এই শুক্র শুক্র 8 দিন সে বাংলাদেশের মুসলমান এবং ভারতের মুসলমান, এমনকি পাকিস্তানের মুসলমান, বাংলাদেশের বামেদের সুপার হিরো ছিল। এখন সোজা হয়ে গেছে। এখন তারা বলবে সামরিক শাসক, গ্রিপে নাই, এখন গ্রিপে নাই, এবং এটা আসলে সে সোজা করবে। এবং যখন দেখবেন সেই ইব্রাহিমের যদি এই কথা ঠিক, তাহলে এটা ঠিক থাকবে। যেখানে মোল্লারা যাবে সেখানে সমস্যা হয়েছে। সারা পৃথিবীতে যেখানে মোল্লাতন্ত্র কায়েম হয়েছে, ওই দেশটি থাকতে পাকিস্তান ধ্বংস হয়ে গেছে, আফগানিস্তান ধ্বংস হয়ে গেছে, ইয়েমেন ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশ একটু উঠতেছিল, পাকিস্তান ধ্বংস। আপনি যেটা বলেন মতের মোহাম্মদ বরাদর, আজকে আমাদের তার জন্য এই অবস্থা। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, আরেকটা কমেন্ট আমরা দেখিনি ভাই। ভবিষ্যতে জাপান, রাশিয়া, চীন ও ভারত মিলে বিশ্বকে নেতৃত্ব দিবে, মিলিয়ে নিয়েন ফরিদ ভাই। না না না, মনে মনে মন কলা খাওয়া। 30 বছর যাবত এই কথা শুনতেছি। তখন প্রিয় দর্শক, আপনি যেটা বললেন, তখন শুধু জাপানের নাম নেওয়া হয় নাই, এছাড়া সবার নাম শুনেছি। এই ব্রিক্স বানাইলো, হ্যান্ড করলো। হবে না ভাই, আমেরিকার এগেইনস্টে এত সহজে যেতে পারবেন না। কারণ তাদের অর্থনৈতিক ভিত্তি,
তাদের রাজনৈতিক ভিত্তি অনেক শক্তিশালী, এত সহজে। আরেকটা কমেন্ট করলেন, চীনের প্রাণভোমরা ভারতের কাছে আছে, মালাক্কা প্রণালী দিয়ে চীনের 90% ব্যবসা হয়, আর মালাক্কা প্রণালী ভারতের হাতে। হ্যাঁ, এই বিষয়ে তো আমরা আলোচনা করেছি। হ্যাঁ, আরেকটা কমেন্ট দেখি, আপনার বিশ্লেষণ অত্যন্ত যুক্তিগ্রাহ্য, সুতরাং কে কি বললো তাতে কিছু মনে করবেন না, সব দেশেই কিছু মানুষ আছে যাদের কাছে আবেগের প্রাধান্য বেশি, যুক্তি কম। হ্যাঁ, কথা আমি ঠিক আছে। একটু বলে দিই এটা নিয়ে, সেটা হলো যারাই আমাদের সাথে দ্বিমত করেন তাদের মতের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, এবং প্রত্যেক শ্রদ্ধা মানুষের আছে, জি। শ্রদ্ধা অবশ্যই থাকবে। ইভেন কি আমাকে যদি আপনি 180 ডিগ্রি উল্টে বলেন যে আমি ভুল, তাতেও আমাদের আপত্তি নেই। বরং আমাদের যদি ভুল ধরিয়ে দেন, আমরা আরো গবেষণা করব, সেটা নিয়ে কথা বলবো, কিন্তু আমরা চেষ্টা করি সঠিক তথ্যটা, সঠিক পরিস্থিতি তুলে ধরা। আবেগ যুক্তি অবশ্যই, দেশপ্রেমের কাছে অবশ্যই আবেগ বেশি, নিঃসন্দেহে, সেখানে যুক্তি কাজ করে না। ধর্মের ব্যাপারে তো আরো আবেগ যুক্তি বেশি কাজ করে না। তো এগুলো সত্য কিছু অপেক্ষা, কিন্তু আমরা চেষ্টা করি মানুষকে এটা তুলে ধরার জন্য। তবে দেশ কিন্তু টিকে থাকে আবেগ দিয়ে, এটাও সত্য, এটাও মেনে নিতে হবে। তাই সবার প্রতি আমাদের মতের প্রতি শ্রদ্ধা আছে। গালি দেওয়া ছাড়া, সরাসরি কেউ গালি করা ছাড়া তাদের মতের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল, আছে এবং থাকবে। জি, ধন্যবাদ। আরেকজন বললেন, ভাই ডিসেম্বরের আগেই তো মাঠ ফাঁকা হয়ে যাবে, এটা ওই শেখ হাসিনার আগমন প্রসঙ্গে এই কমেন্টটা সম্ভবত তিনি করেছেন। দেশ ওই দিকেই যাচ্ছে, ডিসেম্বরের আগে মাঠ ফাঁকা হয়ে যাবে, আমারও তাই। আরেকজন বললেন, চীন ভারত যুদ্ধ লাগলে ভারত মহাসাগর দিয়ে চায়নার তেলবাহী জাহাজ একটাও ফেরত যেতে পারবে না, অনেকটা এরকম কিছু বলতে চেয়েছেন সম্ভবত। এটা চীন ভারত ভাই যুদ্ধ হবে না ভাই, চীন ভারত যুদ্ধ হলে দুই দেশের যুদ্ধ হবে না, কারণ এখানে চীন এই জায়গায় চীন কিন্তু ধরা আছে, ভারতের সাথে সে ব্যালেন্স করবে। চীন হইলো জামালপুরে পাগলা, ভারত ব্যবসার ব্যাপারে জামালপুরে পাগলা। ডিমের হালি তিনটাই কিনবে, তিনটাই বেচবে, মানে তিনটাই কিনবে, পাঁচটাই বেচবে, এরকম না ভাই। ডিমের হালি ওইখানে গিয়ে তারা উল্টা হবে। আমাদের জামালপুরে পাগলা কি করে, ডিমের হালি পাঁচটায় কিনে তিনটা বেচে, মানে এর মানে হইলো গল্পতে বোঝায় তারা নিজের স্বার্থটা বুঝে। চীন ব্যবসা ছাড়া কিছু বুঝে না, মনে রাখবেন। চীন ব্যবসা ছাড়া ভারতের সাথে এক কদম আগে। সারা পৃথিবীতে চীন যদি আপনারা গালি দেয় তাও ব্যবসা, গালি খাইলেও ব্যবসা। ভারতও সেটা বুঝে, ভারত এখন আস্তে আস্তে ব্যবসায়িক চিন্তার দিকে যাচ্ছে। যেমন ভারত কি কারণে ব্যবসা বললাম, ভারতও ব্যবসা বুঝে। এই যে বাংলাদেশে যে ভিসা দিল এত গালাগালি করার পরেও, এই যে ভারতের এত বেজ্জতি করার পরেও তারেক রহমানকে আমন্ত্রণ জানাইছে ভারত সরকার। আমি হলে তা করতাম না, ভারত তা করেছে। কেন করেছে? ব্যবসা। কি কারণে? কারণ ওই যে অলরেডি রাশিয়া প্রস্তাব দিয়েছে যে ভারতের রুপিতে, মানে আমি পরে হিসাব করে পাই না যে নরেন্দ্র মোদী কেন তারেক রহমানকে ইনভাইট করলেন, আমার মাথায় ঢুকে না। আমি 48 ঘন্টায় চিন্তাটা করেছি, পরে বুঝতে পারলাম দালমে কুছ কই তো কুছ তো হ্যাঁ। পর্দার অন্তরে পরে গিয়ে দেখি রাশিয়া বললো যে আমি ভারতের রুপিতে লেনদেন করব, ডলারে নয়। এখন বুঝতে পারছেন তার মানে কি ভারত ইউক্রেন যুদ্ধের প্রথম দিকে তো ভারতীয় রুপিতে আমরা পরিশোধ করছি না রাশিয়াকে, শেখ হাসিনার সময়ে, এবং ভারতের সাথেও আমরা রুপিতে লেনদেনের চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে তখন, যাতে ডলার ইউজ করা না লাগে। ডলার সংকট হয়ে গেলে কি করব, কি করবে? হ্যাঁ, হয় না, কখনো কখনো তো মার্কিন যুক্তরাষ্ট্রকে তো চাপে রাখতে হয়, কখনো কখনো ছোট হইলেও তো দিতে হয় একটু, না? আরেকটা কমেন্ট দেয়, চীন ভারত যুদ্ধ হলে দুই দেশের ক্ষতি হবে, দুটোই পারমাণবিক শক্তিধর। ক্ষতি তো যুদ্ধ হলে, জি ফরিদ ভাই, ক্ষতি তো যুদ্ধ দুই দেশেরই হবে, পারমাণবিক ব্যবহার কেউ করবে না, এটা নিয়ে ভাববার কোনো কারণ নেই। পাকিস্তানের মতো বর্বর অশিক্ষিত জঙ্গি রাষ্ট্র যখন পারমাণবিক বোমা এখনো ব্যবহার করে নাই, তো সভ্য রাষ্ট্রগুলো পারমাণবিক বোমা ব্যবহার করবে? কখনোই করবে না, পারতপক্ষে করবে না। আমার পৃথিবীতে আমার মনে হচ্ছে ফরিদা, একটা ভবিষ্যৎবাণী করি বা করি না, জাস্ট আমি ভাবি সবসময় যে পারমাণবিক অস্ত্র যদি পৃথিবীতে ব্যবহার করে তাহলে আমেরিকাই করবে, আর কেউ কখনোই করবে না। একান্ত নিজে আক্রান্ত না হলে, কেউ সেটা করবে। আপনার সাথে একমত আমি, আপনার সাথে। আরেকটা কাশ্মীর স্বাধীন হোক, এটা আমিও চাই, কিন্তু তারা স্বাধীন হলে তাদের সার্বভৌমত্ব তারা রক্ষা করতে পারবে না, যে কোনো ভাবেই পারবে না। এটা কেমন কমেন্ট হলো? ওনার প্রশ্ন, এখানে দুইটা প্রশ্ন আছে। একটা হলো স্বাধীনতা চাই,
ভাই কাশ্মীরে তো স্বাধীনতা চায় নাই, ওরা তো স্বাধীন রাষ্ট্রই, ওরা তো ভারতের অংশ, নাম্বার ওয়ান। আর যেটা বলেন কোনোভাবেই পারবেন না, সারা পৃথিবীতেই যখন কোনো রাষ্ট্র স্বাধীন হইতে চায় সবাই মনে করে ওই দেশটা টিকতে পারবে না। যেমন পাকিস্তান যখন ভেঙে তৈরি হয়েছিল তখন পৃথিবীর সবাই বলছে পাকিস্তান নামক রাষ্ট্রটি থাকবে না। এটা এমনকি ব্রিটিশরা বলছিল যে ভারতও টিকবে না। সব রাষ্ট্রই মনে করে, যেমন আপনিও মনে করতেছেন, কিন্তু স্বাধীন হয়ে গেলে সে কোন রকম, মালদ্বীপ কিভাবে ঠিক আছে বলেন, মালদ্বীপ সে কিভাবে ঠিক আছে? তার তো নেপাল কিছুই নেই। কিভাবে টিকে আছে? না, নেপালের তাও তো একটা ঐতিহ্য আছে, যুদ্ধের ঐতিহাসিক তাদের ভিত্তি আছে, তারা কখনো পরাধীন হয় নাই। পাকিস্তান, নেপাল তো কিন্তু না, পরাধীন হয় নেপাল নাই। তো ছোট্ট একটা দেশ। ভারত তো আছে। সকাল 6টায় চা খেয়ে তো 2 মিনিট পরেই তো না, এটা কিন্তু এটা কবজা হবে করে না, নিতে পারে। চায়নাও পারে, এটা করবে না। কিন্তু আপনি যেটা তো বললেন এটা যে তো করে না তো, বা করছে কখনো এমন তো রেকর্ড। কাশ্মীরের তো স্বাধীনতা চায় নাই। প্রথমত হলো চায় না, আপনি আমি চাইলে তো হবে না, বরং আপনি তো বেলুচিস্তানের স্বাধীনতা চাইতেছে, কাশ্মীরে তো বলে নাই স্বাধীনতা চায়। তারা বলছে ভারতের সাথে বিলয় হয়ে যাবে, তারা ভারতীয়। ডলারের পরিবর্তে আমরা রুপি একটু আগে এখানে আলোচনা রাশিয়ার এই সিদ্ধান্তের বিষয়ে কিছু বলেন। জি, এটা আমরা অলরেডি আলোচনা করেছি করেছি। ডলার নিয়ে। আচ্ছা, আরেকটা কমেন্ট দেখি। ভাই, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বেলুচিস্তান হয়ে পাকিস্তানের কাশ্মীর পর্যন্ত, খেলা যে কোন লেভেলে চলছে বোঝা বড় দায়। ডালমে কুছ কালা হে জিন্দা পীর ভাই। সিপ্যাক বন্ধ হয়ে গেছে, আপনি যেটা বলছেন ওই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বন্ধ হয়ে গেছে, বেলুচেরা সেগুলো তছনছ করে দিয়েছে, বন্ধ হয়ে গেছে। ওটা তো চায়না ব্যবহারই করতে পারে নাই। করিডোর হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, বন্দর হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু চায়না ওটা ব্যবহার করতে পারে না, কারণ বেলুচরা চাইনিজ দেখলেই মারে, চাইনিজ ওয়াগন দেখলেই মারে, চাইনিজ কোন ট্রাক দেখলেই মারে, চাইনিজ কোন কাভার্ড ভ্যান দেখলে